অরুণ সাইন শুরু হয়েছিল তো 1937-এ। আমার দাদু ওর ভাইয়ের নামে শুরু করেছিল, ভাইকে খুব ভালোবাসতো। ভাইয়ের নাম ছিল অরুণ। লাভ হচ্ছে কি তাতে? আমার ক্লায়েন্ট একটা বিজ্ঞাপন স্ট্যাটিক সে রিকল করতে পারছে না, সে ১২টা বিজ্ঞাপন কি করে রিকল করবে? আচ্ছা। আউটডোর মিডিয়ায় মাল বিক্রি হয় না। এটা একটা খুব ভুল কনসেপ্ট আছে যে ডিজিটাল মিডিয়া সস্তা। জগন ডালমিয়া যখন ছিলেন ওনার আন্ডারে আমরা তখন আমরা মাঠের বিজ্ঞাপনের রাইটসটা নিয়ে নিতাম। যেমন আজকে পুজোর রাইটস লোকে নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছি। তেমনি আমরা স্টেডিয়ামের রাইটসটা নিতাম। এই ফুটবল, ক্রিকেটের মধ্যে আমরা ঢুকলাম। কলকাতা ছেড়ে আমরা দিল্লি স্টেডিয়ামের রাইটস তুলেছিলাম ১ বছর। আমরা এখান থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশে গিয়ে কাজ করেছি। সেখানকার মাঠের রাইটস তুলেছি। বাপরে! এত দেশেও? করে তারপরে ওই অভিজ্ঞতাটা জমিয়ে আচ্ছা। আমরা ডাইভ মারলাম IPL। এই যারা হোর্ডিং লাগাচ্ছে তাদের সেফটি সিকিউরিটি অরুণ সেন কিভাবে দেখে? রানিং ক্যাম্পেইন চলছে, লোকাল পার্টি থেকে এসে ফ্লেক্স লাগিয়ে দিই। কলকাতাতে যখন মমতা ব্যানার্জির ক্যাম্পেইন হয় তখন আইপ্যাক ক্যাম্পেইনগুলো করে। তো তৃণমূলের আগে কেন বিজেপি নিতে পারতো না? একটা আনঅফিসিয়াল ইনস্ট্রাকশনও থাকতো যে যে ক্যাম্পেন অন্য আমারই থাকবে। পার্টিকে ঠিক, দেওয়া ঠিক। যাবে না। অ্যাওয়ার্ড আর ফুটফল তাহলে কোনো রকম না, ইফেক্ট নেই? মাইনে করে না। সেটা কলকাতার আমাদের লোকের জন্য। অ্যাওয়ার্ড নিয়ে কোনো ক্লায়েন্ট কোনোদিন মাথা ব্যথাই করে না। দে আর লিস্ট বদার্ড। টালা প্রত্যয়ের পাশের ক্লাবকে তুমি টালা প্রত্যয় বলে বিক্রি করে দাও। করি তো। যেখানে ক্রসিং পাই না পাশের জায়গাটাকে ওইভাবেই বেচি। ৩৩৩টা পুজোর সঙ্গে শুধু কলকাতায় লাস্ট ইয়ার কাজ হয়েছে। যে সব পুজোকে এন্টারটেইন করা সম্ভব নয় এবং আমরা ঝাড় খেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা পুজো কমিটির সঙ্গে লক্ষ, লক্ষ টাকা দিয়ে সব এগ্রিমেন্ট করেছি, জায়গা বুক করেছি। তারপরে আনফরচুনেট আরজি করের ঘটনাটা ঘটল। ওই যে অভয়ের মঞ্চ আর তার পাশে তুমি ব্যানার লাগাতে যাচ্ছ যেকোনো একটা ক্যাম্পেনের, সেটা কি এটাতে উদ্ভূত হয়ে যে চলুন আমরা সবাই উৎসবে ফিরি? কতটা যুক্ত ছিল অরুণ সাইন গভর্নমেন্টের সাথে বা টিএমসি পার্টির সাথে, কোনটার সঙ্গে যুক্ত ছিল? যে এত কাজ ওরা পেত, অন্যরা মাটি দাঁড়াতো? ইনফ্যাক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন নিজেও বলেছে যে একটা ইভেন্ট কোম্পানিকে ৬৫০ কোটি টাকার কন্ট্রাক্ট পাইয়ে দেয়া হয়েছে। হুম। তো বিগত ৫-৭ বছর ধরে সেই ইভেন্ট কোম্পানিটাই সব করে আসতো। আমরা বাইরে বসে থাকতাম। যেটুকু ওই কাটা ছেঁড়া যেটা ওরা খেত ও! না, সেটা আমরা নিতাম। এবং বিভিন্ন জায়গাতে এর আগে হয়েছে যে আমরা প্রচুর টেন্ডার পার্টিসিপেট করেছি। কিন্তু ওই ইভেন্ট কোম্পানি, এজেন্সি যার কথা হুম। মুখ্যমন্ত্রী বলেছেন, তারাই সব পেত এবং তার পুরো ডেটাবেস আমার কাছে আছে বিগত ৫-৬ বছরের, যে কিভাবে ৩ টে কোম্পানিকেই ঘুরিয়ে ফিরিয়ে কোটি, কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যে ৪ নম্বর, ৫ নম্বর এপ্লাই করেছে তাদেরকে কোনো না কোনো রিজন দেখিয়ে ক্যানসেল করে দেওয়া ক্যানসেল হয়েছে। করে দিয়েছে। কি এই দুর্গাপুজোর অ্যাড সিন্ডিকেট? বেসিক্যালি আমাদের কাছে অনেক মিনিস্টার, কাউন্সিলর এদের ফোন আসে। ফোরাম কি এখন সেই পজিশনে আছে নিজেরা? জানি না নতুন সরকার আসার পরে কে কি পজিশনে আছে আমি নিজেও জানি না। তাহলে ২০০ ইন্টু ৪,৫০০ টাকা। হুম। বাবা, অঙ্ক তো আমি মেলাতে পারছি না। এই ৯,০০,০০০ টাকা সরকার মুকুব করতো। এটা অনেক বড় অ্যামাউন্ট। এটা সোমনাথদা আমার চেম্বার। আমার ভাই বসে রাহুল ওখানে। আচ্ছা, ২ ভাই পাশাপাশি, ২ তাই তো? ভাই পাশাপাশি। আমার এটার টেবিল। বসো। আমরা জানি অরুণ সাইন ১৯৭৩ সালে শুরু। এখন অরুণ সাইন তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ওরা মানে ভারত জুড়ে তারা দাপিয়ে কাজ করছে। মানে এমনকি বলতে গেলে যদি কলকাতার আমি যেকোনো জায়গার হোর্ডিং দেখি, আ শুধুমাত্র এখন তো দেখতে পাই যে অরুণ সাইন বলে লেখা থাকে। চারিদিকে এমন কোনো জায়গা নেই, সে ডিজিটাল হোর্ডিং হোক বা নরমাল হোর্ডিং হোক, প্রাইম লোকেশন অরুণ সাইন। অরুণ সাইন যখন শুরু হয়েছিল, আজকের এই মুহূর্তে ২০২৬ এর অরুণ সাইন কি পার্থক্য বলে মনে করছো? কতটা এগিয়েছে? অরুণ সাইন শুরু হয়েছিল তো 1937-এ, তখন এফ-স্ম্যাক অ্যান্ড কোম্পানি নাম ছিল। আমার দাদু ওর ভাইয়ের নামে শুরু করেছিল, ভাইকে খুব ভালোবাসতো। ভাইয়ের নাম ছিল অরুণ। সেখান থেকে অরুণ সাইন। আর সাইন কথাটা, সাইন বোর্ড তৈরি হতো আগে।
আচ্ছা, হাতে হ্যাঁ, পেন্টিং করে। আর রাবার স্ট্যাম্প হতো হাতে কেটে। তো সেই কাজটা দিয়ে শুরু হয়। তো আমার দাদু হাতে করে সাইনবোর্ড করতো। ঠিক, তারপরে 1973 তে এসে অ্যাকচুয়ালি তখন কোম্পানি ফরমেশন হয় এবং অরুণ সাইন সার্ভিস নাম থেকে শুরু হয়। জেনারেশন অলমোস্ট আমরা 3rd জেনারেশন চলছি। ঠিক। যে দাদু, কোম্পানিটাকে বাবা, দাদু, তোমরা। বাবা তারপরে আমরা ছেলেপুলেরা আমরা নিয়ে যাচ্ছি। অনেক চেঞ্জেস এর মধ্যে হয়েছে। ২০১০ সালে আমি আ পড়াশোনা কমপ্লিট করে ব্যবসায় জয়েন করি। তো তখন আমাদের কোম্পানির ১-১.৫ কোটি টাকা, ২ কোটি টাকা টার্নওভার ছিল। সেটাকে আজকে প্রায় ৫০ কোটি টাকা ক্রস হয়েছে। তো এটা একটা বড় জার্নি এবং তখন বেশ কিছু অ্যাসপেক্ট এ আমরা কাজ করতাম না। অনেক ঠিক, অনেক অপরচুনিটি আমরা নিতাম না। তখন কলকাতা শহরে এত হোর্ডিং-ফোর্ডিং ছিল না, এত এলইডি ছিল না। তো আস্তে, আস্তে যখন নতুন টেকনোলজি, নতুন কনসেপ্ট, ইনোভেশন যখন এসছে আমরা সেইটাকে কোম্পানিতে ইনক্লুড করেছি। করে আস্তে, আস্তে গ্রো হয়েছে এবং আমাদের বিভিন্ন রকম ডিভিশন, আমাদের হোর্ডিং ছাড়া পুজোর একটা ইনভলভমেন্ট আছে। আমরা স্পোর্টসের সঙ্গে, ক্রিকেটের যুক্ত, সঙ্গে অবশ্যই। মেইনলি খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। ফুটবল, এআইএফএফ, আইএফএ এদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট। তারপরে নিউজপেপার বিজ্ঞাপন বা টিভি বিজ্ঞাপনের মধ্যে আমরা হুম, ড্রাস্টিক্যালি ঢুকেছি। স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লায়েন্টের মধ্যে ঢুকেছি এবং অরুণ সাইনের আগে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির রোল ছিল। তারপরে আউটডোর এজেন্সির রোল এসছে। আমরা বিভিন্ন রকম ফেব্রিকেশনের কাজ করি। সেগুলোতে ফেব্রিকেশন এজেন্সির রোল প্লে এসছে। আস্তে, আস্তে ন্যাশনাল টাই আপস হয়েছে আমাদের বিভিন্ন আদার এজেন্সির সঙ্গে, আদার কোম্পানির সঙ্গে। তো গ্রোথ অপরচুনিটি পেয়েছি এবং আমাদের খুব ভালো একটা টিম আছে সেলসের। তারা সবসময় খুব সাপোর্টিভ, ইনোভেটিভ ওয়েতে কাজকর্ম করে একটা জায়গা পৌঁছেছি। এখন একটা পরিচিতি হয়েছে। কিন্তু আ শিক্ষা শেখার কোনো শেষ নেই। ঠিক, নতুনত্বর কোনো শেষ নেই। তো আমরা চেষ্টা করি যাতে যতটা আপ টু ডেট থাকতে পারি আজকের দুনিয়াতে। ঠিক। আমরা কি একটু জানতে পারবো একদম দর্শক যারা অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রির সাথে নয়, ঠিক আছে? আমরা তাদের জন্য তো ভিডিওটা বানাই, প্লাস যারা রয়েছেন তাদের জন্য। আউটডোর OOH যেটা রয়েছে আমাদের, আউট অফ হোম মানে হচ্ছে আমরা বাড়ির বাইরে যা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট সবই এর আন্ডারে পড়ছে। এই ডিজিটাল যুগে এর কতটা ইমপ্যাক্ট রয়েছে? ডিজিটাল যুগে ইমপ্যাক্ট তো এটা দুটো অ্যাসপেক্ট আছে। আমরা দেখেছি। কিছু ক্ষেত্রে আমার কাছে আমার সেলসের জন্য ইন্টারভিউ দিতে এসছে একটি মহিলা। সে টালিগঞ্জ থেকে এসছে অটো করে মেট্রো স্টেশন এসছে। মেট্রো স্টেশনে শোভাবাজার নেমেছে। শোভাবাজার থেকে অটো করে আমার অফিস এসছে। সে আউটডোরে খুব এক্সপার্ট তার ঠিক, বক্তব্য। ঠিক। তা আমি তাকে বললাম যে, "আপনি যে এতটা ডিসট্যান্স ট্রাভেল করলেন, you are exposed to at least 10 to 15 ডিফারেন্ট ব্র্যান্ডস। হুম, মেট্রোতে বিজ্ঞাপন, বাসে বিজ্ঞাপন, অটোতে ঠিক, বিজ্ঞাপন, ঠিক। আউটডোর হোর্ডিং দেখেছি। আপনি আমাকে ৫ টা ব্র্যান্ড বলুন।" উনি আমাকে একটা ব্র্যান্ড বলতে পারলেন না। হোর্ডিং এ দেখে। উনি কিন্তু টালিগঞ্জ থেকে আমার অফিসে এসছেন এবং ১৫ টা কোম্পানির বিজ্ঞাপন দেখে এসছে। সবকটাই আউটডোর মিডিয়াতে। একদমই তাই। কিন্তু তিনি আমার অফিসে এসে একটা ব্র্যান্ড রিকল করতে পারল না। এটাকে আমি কি রেসপেক্ট এ নেব? মানে তোমাকেই বলতে হবে তুমি কি প্রশ্ন উত্তর দিলে আমি ঠিক আমার প্রশ্ন এখানেই যে তার মানে আমরা আউটডোর মিডিয়াটাকে কতটা ক্লাটার করে ফেলেছি আজকে। আমরা যে কারা? আমরা এজেন্সিরা এজেন্সিরা। আমরা এত ক্লাটার করে ফেলেছি ঠিক। যে একটা আমার অডিয়েন্স সে 1 আওয়ার ট্রাভেল করলো, সে এসে আমাকে একটা ব্র্যান্ডের নাম বলতে পারল না, যার বিজ্ঞাপন সে দেখেছে এবং তার মাথায় রেজিস্টার হয়েছে। তো আমার মনে হয় এই ডিজিটাল যুগেতে না আমাদের ক্লাটারটাকে আমরা আরো বাড়িয়ে ফেলছি কিন্তু। আজকে একটা হোর্ডিং এ আগে একটাই ডিসপ্লে একটাই থাকতো। ডিসপ্লে হতো। আজকে সেই হোর্ডিংটাতে ১২ টা কোম্পানির ডিসপ্লে হচ্ছে। যেহেতু ডিজিটাল চলে এসছে এখন। ডিজিটাল চলে এসছে। লাভ হচ্ছে কি তাতে? আমার ক্লায়েন্ট একটা বিজ্ঞাপন স্ট্যাটিক সে রিকল করতে পারছে না। সে ১২ টা বিজ্ঞাপন কি করে রিকল করবে? এটা দাদা আমাকে সত্যি করে বলো, এটা কি তুমি ডিজিটাল স্ক্রিনের এগেইনস্ট এ? ডিজিটাল স্ক্রিনের এগেইনস্ট এ নয়, বাট ডিজিটাল স্ক্রিনকে না স্ট্যাটিক এর সঙ্গে ইন্টারকানেক্টেড হতে হবে। এনিথিং হুইচ উই সি আউটসাইড, আউট অফ হোম যেটা বলছো তুমি, হ্যাঁ, সেটা যতক্ষণ না আমি আমার মোবাইলের স্ক্রিনটায় দেখছি আমি কানেক্টেড হই না।
যে মুহূর্তে আমি গাড়ির বিজ্ঞাপনটা হোর্ডিংয়ে দেখলাম, হুম, তারপরে রাত্তিরে স্ক্রোল করতে গিয়ে ওই বিজ্ঞাপনটা আমার মোবাইলে দেখলাম, ঠিক, ঠিক। তখনই আমি কানেক্টেড হলাম। তখন আউটডোর মিডিয়াটা এফেক্টিভ হলো। কারণ ও আমাকে রিকল করতে হেল্প করেছে। আচ্ছা, আউটডোর মিডিয়ায় মাল বিক্রি হয় না। রিকল করতে হেল্প করবে। যদি ঠিক। নিজের লাইফের ছোট, ছোট এক্সাম্পল গুলো দেখো বা আজকে তোমরা কোথা থেকে এসছো আমাকে বলো? আমি সহজে বলি আর এয়ারপোর্ট থেকে এসছি। এয়ারপোর্ট থেকে এসছো। গাড়িতে এসছো। গাড়িতে এসছি। অনেকগুলো হোর্ডিং দেখেছো। না, না আমাকে আর উত্তর দিতে হবে না। আমাকে ৫ টা তুমি আমাকে কোম্পানি, বলছিলে, আমি নিজেই ভাবতে শুরু করেছিলাম। কিন্তু হ্যাঁ, মেক্সিমাম বলতে তার মানে পারবো। তোমায় ভাবাচ্ছে। হ্যাঁ, ভাবাচ্ছে আমাকে। অডিয়েন্সরা ভাবে না কিন্তু। হ্যাঁ, আমাকে ভাবাচ্ছে। তুমি আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমরা ভাবছি। তোমায় ভাবতে হচ্ছে একটা হুম, বিজ্ঞাপন রিকল করার। ঠিক। এদিকে তুমি ২০০ টা হোর্ডিং পেরিয়ে এসছো। তার মধ্যে মিনিমাম ১০০ টা বিজ্ঞাপন দেখে এসছো। একটা বিজ্ঞাপন বলতে পারছো না তুমি? আচ্ছা, এবার এখানেই আসবে অ্যাডভার্টাইজিং এজেন্সির স্টেপ। তাহলে কি আমরা এমন কনটেন্ট দিচ্ছি, যেটা আমরা মাথার মধ্যে ঢোকাতে পারছি না? কন এমন কনটেন্ট লিখছি, ক্রিয়েটিভিটিটাই একদম নেই বলেই আমরা হয়তো রিকল করতে পারছি না? ক্রিয়েটিভিটি টু সাম এক্সটেন্ট সব বিজ্ঞাপনে হয়তো নেই। বাট স্টিল কিছু বিজ্ঞাপন তো ক্রিয়েটিভ আমরা ঠিক, দেখি। ভালোও লাগে। কিন্তু সেম জিনিস ওই ডিজিটালটাকে আউটডোরের সঙ্গে যখন আমি ঠিক। ইন্টারকানেক্ট করব, তখনই একমাত্র। তখনই ৬ টা হবে। তাছাড়া কিন্তু আউট হয়ে যাবে। যেটা তোমার ক্ষেত্রে হয়েছে এবং দাদাদের ক্ষেত্রেও হয়েছে। বুঝতে পেরেছি। ডিজিটাল মিডিয়া ইজ আ বুম, বাট ইট হ্যাজ টু বি কানেক্টেড উইথ আউটডোর। আউটডোরে। তুমি আউটডোরকে বন্ধ করে ডিজিটাল করবে, হবে না। তোমাকে আউটডোরের সঙ্গে একে কানেক্ট করতে হবে। তবে তোমার ক্যাম্পেইন সাকসেসফুল হবে। সেইজন্য আমরা টু সাম এক্সটেন্ট যখন আমরা ক্লায়েন্টকে প্রপোজালও দিই, তখন আমরা আউটডোরের সঙ্গে, সঙ্গে কিন্তু ডিজিটালে। ডিজিটাল বা টিভি এগুলোর ইন্টারকানেকশন দিই। তবে আমার রিকলটা গিয়ে সেলসে টার্ন হবে। নইলে হবে না। তো এই কোম্পানি মানে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, তারা সবসময় চিন্তায় থাকে যে ডিজিটাল অ্যাড খুব সস্তা। ওখানে দিলে আমি ম্যাসিভ, এখন তো ইনস্টাগ্রামে করেই সব শার্ক ট্যাঙ্কে গিয়ে তারা দেখাচ্ছে কোটি, কোটি টাকার বিজনেস। তারা সেই অ্যামাউন্টটা কেন ডিজিটাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব, মেটা, গুগল অ্যাডে দেবে না? কেন ওখানে দিতে যাবে? তার লাভ কি? এটা একটা খুব ভুল কনসেপ্ট আছে যে ডিজিটাল মিডিয়া সস্তা। কে বলেছে এটা তোমায়? ডিজিটাল মিডিয়া সস্তা না। উল্টো যদি ভাবি, ব্যানার খুব এক্সপেনসিভ। এটা তো মাইন্ডসেট রয়েছে। না, সেটাও এক্সপেনসিভ না। আচ্ছা, একটু আমরা বিজ্ঞাপনের কস্টটা কিভাবে ক্যালকুলেট করি জানো তো? আমি একটা কাজ করলাম, আমার ৳১০০ খরচা হলো। ঠিক, ঠিক। এই ৳১০০ আমার কতগুলো লোক দেখলো? যদি ৳১০০ য় ৫০ টা লোক দেখে তাহলে আমার কস্ট পার পারসন ইস ₹2। সেই অ্যাডটায় যদি ১০০০ টা লোক দেখে, তাহলে আমার কস্ট কমে যাচ্ছে। পার পারসন কস্ট। হোর্ডিং এ কি করে ক্যালকুলেট করবে? হয় না তো। হোর্ডিং এর কোনো ক্যালকুলেশন হয় না। এখন অনেক এজেন্সি আছে আউটডোরের। বম্বেতে ২-১ টা এক্সাম্পলস সেট করেছিল। কত ট্রাফিক যাচ্ছে, হুম। কত ভেহিকল যাচ্ছে। একটা ভেহিকলে ৩ জন ৪ জন করে এভারেজ ধরছে। ধরে একটা দিনের শেষে একটা রিপোর্ট দিচ্ছে। এটা তো হতে পারে না। সেটা তো কারণ একজন ভেগ। যে গাড়িতে যাচ্ছে, সে কিন্তু তার সে ফোনের তোমার মধ্যেই দেখছে। হোর্ডিংটা দেখছে কিনা। তার ফোনই দেখছে তো সে। তাহলে তো সেক্ষেত্রে তুমি কি করে কস্টকে আমাদের বোঝাবে? আউটডোর হোর্ডিং এ অপরচুনিটি টু সি ইস ৩ সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ। আমরা এভারেজলি ৩ সেকেন্ডের বেশি একটা বিজ্ঞাপন দেখি না। এটা ঠিক, এভারেজ সায়েন্স আছে এর ঠিক। পিছনে। তো ৩ সেকেন্ডের মধ্যে আমি কতটুকু রেজিস্টার করতে পারি? একদম। তার মধ্যে আমাদের কাছে এখন ইনফরমেশন দরকারের থেকে বেশি। ফেসবুক নেই, নিউজ বুক হয়ে নিউজ গেছে। বুক হয়ে গেছে। আজকে রিলস দেখো, যাই করো, বিজ্ঞাপন সেখানে আছে, তার সঙ্গে ইনফরমেশন আছে। আমি কোনটাকে ফলো করব? একটা নিউজ স্ক্রল করতে গেলেও ৪ বার বিজ্ঞাপন আসে। পপ আপটা বন্ধ করতে হয়, তবে গিয়ে আমি নিউজ পড়তে পারছি। তো এইজন্য বলছি যে আমরা নিজেরাই পুরো অ্যাডভার্টাইজিং সিনারিওটাই খুব ক্লাটার করে ফেলেছি। এটাকে রিফাইন না করলে কিন্তু কারোরই বেনিফিট হবে না। সবাই খরচা করতে থাকবে কিন্তু রেজাল্ট পাবে না। ঠিক। আমরা যেমন অনেক, এটা যেমন আউটডোর এজেন্সি, আমরা অনেক এজেন্সির সঙ্গে, ক্রিয়েটিভ এজেন্সির সঙ্গে কথা যখন বলেছিলাম, আমরা তাদের উদ্দেশ্যেও যদি একটা ইনফরমেশন দিতে চাই, যে একটা যদি ব্র্যান্ড নতুন আসে, কিভাবে সিলেক্ট হয় লোকেশন? আমি যদি একটা মোবাইলের ব্র্যান্ড হই বা আমি যদি জামাকাপড়ের ব্র্যান্ড হয়, তাহলে কি এটা পার্থক্য থাকবে? লোকেশন ওয়াইজ আ ব্র্যান্ডিং করানোর জন্য পরামর্শ হবে অরুণ সাইন থেকে? হ্যাঁ, ডেফিনিটলি সে তো আমরা ১ম এ জানি তার টার্গেট অডিয়েন্সটা কারা।
এই টার্গেট অডিয়েন্সটা যতক্ষণ না আইডেন্টিফাই হবে ততক্ষণ বিজ্ঞাপনের কোনো স্ট্র্যাটেজি তৈরি হয় না। ওটা হচ্ছে একদম প্লেট দেওয়ার মতো। এরপরে টার্গেট অডিয়েন্স কে? সে কি করছে? কোথায় যাচ্ছে? কোথায় তার মার্কেট? কোথায় তার শোরুম আছে? কোথায় তার রিটেল আউটলেট আছে? সেইগুলো থেকে আমরা প্ল্যানিং করি। এখন তো ডিজিটাল যুগে এইসব ফ্যাক্টস ফিগারগুলো আমরা খুব ইজিলি পেয়ে যাই। আজকে বাইকের বিজ্ঞাপন দরকার, আমি জানি যে আমাকে কোথায় দিতে হবে। আমার কোথায় দিতে হবে একটু শুনি? ধরুন মানে কি চলে স্ট্র্যাটেজিটা? স্ট্র্যাটেজি বাইকের বিজ্ঞাপনে আমার তো বাইক ছাড়া কিছু থাকে না। তো সেখানে হাইপ হচ্ছে ওই বাইকটা দেখানো। তো সেগুলোকে বড় ফরম্যাট হোর্ডিং এ যেতে হবে। বড় ফরম্যাট হোর্ডিং কিন্তু আপনি শহরের মধ্যে বেশি পাবেন। ওগুলো পাবে কোথায়? ইএম বাইপাস, বড় হোর্ডিং। আচ্ছা, ভিআইপি রোড, বড় হোর্ডিং। কিন্তু কলকাতা শহরের মধ্যে যদি ঢোকো, দেখবে ছোট, ছোট হোর্ডিং। ঠিক, ঠিক। সেখানে বাইকের বিজ্ঞাপন বেশি পাবে না। সেখানে পাবে জুয়েলারি, সেখানে পাবে রিয়েল এস্টেট, সেখানে পাবে শাড়ি, বুটিক এসব পাবে। কিন্তু ইএম বাইপাস, ভিআইপি রোড এসব বড় জোনগুলোতে যাবে বা কিছু কলকাতার জাংশন আছে যেখানে বড় সাইট আছে। রাসবিহারী ক্রসিং হুম। বা এরকম জোনগুলোতে সেখানে বড় ফরম্যাট আছে সেখানে যাচ্ছে। তো এই প্ল্যানিংটা একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং মিডিয়া বাইং এর একটা ইউনিট হয় আমাদের। যারা এই কাজটা করে বুঝতে পেরেছি। তাদের কাছে এই ডেটাগুলো থাকে। যে আমার অডিয়েন্স কি, কোন সেগমেন্টে, তারা কোথায় স্পেন্ডিং করছে, কোথায় থাকছে এবং পুজোটার যে প্ল্যানিং হয় সেই ক্ষেত্রে কিন্তু। আমরা জানি যে অরুণ সাইন পুজোতে অনেক বড় রোল প্লে করে। কিন্তু আমরা পুজোটা আরেকটু পরে আসবো। তার আগে ওভারঅলটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আম ১ম আমরা এখন জানি যে স্পোর্টসের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। কিভাবে এই স্পোর্টসের মধ্যেও নিজেরা ইনভলভ হওয়া গেল? আর যখন বিসিসিআই থেকেও বিট করা হচ্ছিল এতগুলো কোম্পানির থেকে ছাড়িয়ে, তখন কি সিচুয়েশন ছিল নিজের মনে? প্রেজেন্টেশনটাতে আমি যাইনি, আমার বড়দা ছিল, ও গেছিল। আমি যেটুকু স্টোরি শুনেছিলাম যে আমাদের প্রেজেন্টেশনটা প্রায় ১ মাস ধরে বানানো হয়েছিল এবং তার জন্য প্রায় ৭-৮ জন টিম, তারা ১ মাস অন্য কোনো কাজ করেনি। তারা ওই প্রেজেন্টেশনের মধ্যে ইনভলভ ছিল এবং প্রেজেন্টেশনের ফার্স্ট যে স্লাইডটা ছিল, সেই স্লাইডটাতে আমাদের লেখা ছিল কোনো ইন্ট্রোডাকশন অমুক-তমুক কিছু নয়। "ডোন্ট ব্লিংক, ইউ উইল মিস।" এইটা আমাদের ফার্স্ট স্লাইড দেখানো হয়েছিল। প্রেজেন্টেশনটা এতটাই ইনোভেটিভ এবং লিউক্রেটিভ ওয়েতে সাজানো ছিল যে আমরাই অডিয়েন্সকে বলছি, "ভাই ব্লিংক করো না, তুমি মিস করে মিস যাবে।" করে যাবে। একটা ভাইটাল পয়েন্ট অ্যান্ড এভরিবডি ইন দ্য টিম, তারা কেউ ফোনে কথা বলছে, কেউ পেপার ওয়ার্কস হ্যান্ডেল করছে। বাট ওই স্লাইডটা দেখে তারা সবাই চুপ, সজাগ হয়ে গেল। সজাগ হয়ে গেল। তারপরে আমাদের যা ক্রেডেনশিয়াল, আমরা যে ধরনের প্ল্যানিং করেছি, যা আমাদের স্ট্র্যাটেজি ছিল, সেটা আমরা ফ্লো করে গেছি। সেটা ওদের কাছে সুন্দর লেগেছে। ঠিক। তা সেইখান থেকে স্টার্ট হয় এবং আমাদের ১ম বছর ৩ বছর করে কন্ট্রাক্ট থাকে কার এগুলো সাথে? বিসিসিআই এর সঙ্গে। বিসিসিআই এর সঙ্গে ওই ২০১৬ সালেই কিন্তু একটা টেন্ডার প্রসেস হয় ওদের একটা। সেই প্রসেসটা থেকেই কিন্তু আমাদের এন্ট্রি তো হয়। তার আগে কি স্পোর্টস এর অভিজ্ঞতা ছিল? তার আগে স্পোর্টস এর অভিজ্ঞতা ছিল কিন্তু নট ইন ন্যাশনাল স্কেল। তখন আমরা আইএফ এর কাজ করতাম। আচ্ছা, সল্টলেক স্টেডিয়ামে। ঠিক। আমরা ইডেন গার্ডেন্সে ডালমিয়ার জগন ডালমিয়া যখন ছিলেন উনার আন্ডারে আমরা বিভিন্ন তখন আমরা মাঠের বিজ্ঞাপনের রাইটসটা নিয়ে নিতাম। যেমন আজকে পুজোর রাইটস লোকে নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছি। তেমনি আমরা স্টেডিয়ামের রাইটসটা নিতাম। এইটা থেকে আমাদের স্টেপ ইন খেলার কাজে। ঠিক। এটা ব্যাক ইন সে 1980-80 থেকে। তখন ওই ইডেন গার্ডেন্সে আমরা রাইটস নিয়ে আমরা সেটা বিভিন্ন ক্লায়েন্টকে বিজ্ঞাপন বিক্রি করলাম। ওখান থেকে আস্তে, আস্তে খেলার এই ফুটবল, ক্রিকেটের মধ্যে আমরা ঢুকলাম। কনফিডেন্সটা তারপরে এলো। আস্তে, আস্তে নেটওয়ার্কিং হয়, আস্তে, আস্তে নতুন, নতুন ক্লায়েন্টের অপরচুনিটি হয়। কলকাতা ছেড়ে আমরা দিল্লি স্টেডিয়ামে রাইটস তুলেছিলাম ১ বছর। ঠিক। আমরা এখান থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশে গিয়ে কাজ করেছি। সেখানকার মাঠের রাইটস তুলেছি। বাপরে! এত দেশেও? করে তারপরে ওই অভিজ্ঞতাটা জমিয়ে আচ্ছা। আমরা ডাইভ মারলাম আইপিএলে। আইপিএলে ২০০৮ থেকে শুরু করে ১৫ অব্দি একটাই কোম্পানি কন্টিনিউ করে গেছিল। একটা দিল্লির বড় কোম্পানি। তারপরে 2016 এ আমরা যে স্টেপ ইন করলাম, 2026 আমরাই কন্টিনিউ করে যাচ্ছি। মানে এখনো চলছে যেটা? এখনো চলছে। যেমন আচ্ছা। ২০২৭ অব্দি সেটা ভ্যালিড আছে।
আশা করছি আমাদের পারফরম্যান্স অনুসারে আবার ওটা রিনিউ হয়ে যাবে। আর কোন কোন খেলার সঙ্গে যুক্ত? মোস্টলি আইপিএল এর সঙ্গে আমাদের বিগত ২-৩ বছর ধরে ওমেন্স আইপিএল শুরু হয়েছে। ওটাও আমাদের আন্ডারে চলে এসছে আন্ডারে চলে এসছে। অটোমেটিক্যালি। যত হোম সিরিজ হয়, যত ইন্টারন্যাশনাল টিম ইন্ডিয়ার সঙ্গে খেলতে আসে, প্যান ইন্ডিয়া, ঠিক। সেই স্কোপটা আমাদের আন্ডারে থাকে। ইভেন কি রঞ্জি ট্রফি হলে তারও যে ব্যাকড্রপটা লাগাতে হয় সেটার জন্য আমার এখান থেকে লোক যায়। এই আইপিএল এর যে ওই সেরেমনি গুলো হয়, হুম। সেইগুলোরও এখান থেকেই ডিজাইন আউট। সেরিমনির স্টেজ সেটআপ, আচ্ছা। তাদের ফ্লো কিভাবে থাকবে এইগুলো সব এখান থেকে কনসেপ্ট হয়। এটার কি মানে আরো অফিস আছে নাকি কলকাতায় অফিস? কলকাতাতে অফিস আর একটা দিল্লিতে ব্রাঞ্চ অফিস আছে। দিল্লিতে মানে ম্যাক্সিমাম কাজটা এখানেই হয়। ম্যাক্সিমাম কাজটা এখানে হয়। আচ্ছা, আমি শুধুমাত্র ৩ জনের আমি জানার চেষ্টা করব রোল। একটা হচ্ছে বাবার, একটা হচ্ছে রাহুলদার, একটা হচ্ছে তোমার রাতুলদা। আর শুনলাম যে বোনও একটা আমার ডিপার্টমেন্ট দিদি, রয়েছে, দিদি। কি, কি এখানে সামলায়? যেটুকু তা আরো যদি শিখেছি কেউ থাকে? যেটুকু শিখেছি বাবার থেকেই শিখেছি। ঠিক। বাবা হোর্ডিং থেকে শুরু করেছিল। তারপরে বিভিন্ন টাইম টু টাইম জায়গা করে দিয়েছে। ঠিক। আমাদেরকে সবসময় ছোটবেলা থেকে বলত যে, আ "তোদেরকে বাগান করে দিয়েছি, তোরা গাছ বসিয়ে ফলটা খা।" তো আমরা গ্র্যাজুয়েশনের পরে আমি আর আমার ভাই ভেবেছিলাম ব্যবসায় ঢুকে যাব। কিন্তু আমার দিদি বারণ করল, বলল, "না, পড়াশুনো কমপ্লিট হয়নি।" তো আমাদেরকে দিল্লি পাঠিয়েছিল মাস্টার্স করাতে। অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা পড়াশুনো করি। আচ্ছা। তারপরে দিল্লিতে আমি একটা পরিচিতি হয়। আমি দিল্লিতে একটা ব্রাঞ্চ অফিস ক্রিয়েট করি। আমার ভাইয়ের সবসময়ই আমরা টুইনস। তো অনেকে গুলিয়ে ফেলে আমাদের মধ্যে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমার ভাইয়ের মেইন ওর ফোর্টেটা হচ্ছে আউটডোর হোর্ডিং। তো আমাদের যে হোর্ডিং এর যে ব্যবসাটা হ্যাঁ। অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ১২০০-১৪০০ হোর্ডিং আছে সেই পুরো পার্টটাই রাহুল দেখে। এই হোর্ডিংটা ছাড়া বাকি যা কিছু আছে সমস্ত কিছু আমার পার্টে। আমার দিদি আছে পাপিয়া, ও আমাদের টোটাল ফাইন্যান্স আর অ্যাকাউন্টসটা দেখে। তো আমরা কোনোদিন ওইটার মধ্যে ঢুকি না খুব একটা। হুম। আর বাবা রিটায়ার করে গেছে কিন্তু বাবা অফিসে একটু আসে ১-১.৫ ঘন্টা এভরিডে বাড়িতে বসে বোর হয়। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিনারিও অফিসের। এখানে আ যদি জানতে চাই কলকাতার বুকে কোন, কোন কোম্পানি রয়েছে অরুণ সাইনের মতো যারা কম্পিটিশন এর মধ্যে রয়েছে? ওভারঅল কম্পিটিশন দেখতে গেলে আ যেকোনো ধরনের অ্যাড এজেন্সি আমার কম্পিটিশন। কারণ অনেক অ্যাড এজেন্সি আছে যারা শুধু ক্রিয়েটিভ কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ। আমিও ক্রিয়েটিভ করছি। সে ১০ টা করছে, আমি ২ টো করছি। অনেকে আছে হোর্ডিং করছে, আমিও হোর্ডিং এ আছি। তার ২০০ টা, আমার ১৯০ টা, কারোর ১০০ টা। কেউ পুজোর কাজ করছে 10% বাট আমার তো 50%, তো সে আমার কম্পিটিটর। ঠিক। অনেক জায়গাতে আমি ফেব্রিকেটর, শুধু ফেব্রিকেশনটা করে দিই। আমার মতো আরো ৫ জন ফেব্রিকেটর আছে, তারা একদম। আমার কম্পিটিটর। প্রচুর এজেন্সি আছে যারা শুধু টিভি আর নিউজ পেপারে বিজ্ঞাপন করে। আমিও টিভি আর নিউজ পেপার করছি, আমার সব অ্যাক্রিডিটেশন আছে, তারাও আমার কম্পিটিটর। তো ওভারঅল দেখতে গেলে যেকোনো ধরনের বিজ্ঞাপন এজেন্সি আমার কম্পিটিটর। তো এইটা একটা ইউনিক কোয়ালিটি যে আমরা নিউজ পেপারেরও কাজ করছি। যার জন্য একটা আইএনএস বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি, মানে আমার মনে হয় এই যে 360 ডিগ্রি যেটা বলি, সর্ট অফ। এটা একদম 360 ডিগ্রি এক্সাক্টলি। এবং রয়েছে। খুব সারপ্রাইজিংলি এই 360 ডিগ্রির যত সার্ভিস আমার ইন হাউস হচ্ছে। ইন হাউস হচ্ছে। হোর্ডিংটাও আমার নিজের, আমি নিজে ট্যাক্স দিয়ে বসাই। ফ্লেক্সটা যেটা লাগছে আমার নিজের ছেপে আমি লাগাচ্ছি। যে লাগাচ্ছে সেটাও আমার লোক, যে গাড়িটা যাচ্ছে সেটাও আমার। যেখানে আমার ফেব্রিকেশন হচ্ছে রাস্তার উল্টো দিকে আমার ওয়ার্কশপ আছে, সেখানে ফেব্রিকেশন হচ্ছে। ডিজাইনিং টিম, ক্রিয়েটিভ টিমটাও আমার নিজস্ব। তারা কনসেপ্ট করছে, কনটেন্ট করছে। তো এই রেসপন্সে যে আমরা যেহেতু নিজেরা সবকিছু করছি এবং সেটা একদিনে হয়নি কিন্তু। ঠিক। না, না, সে তো এটা অবশ্যই। ইন টার্মস ১২ বছর ১০ বছর ধরে আস্তে, আস্তে ক্রিয়েট হয়েছে। তার ফলে কি হয় আমাদের প্রোডাকশন কস্টটা অন্যদের থেকে অনেক এফেক্টিভ হ্যাঁ, হয়। আমি ওটাই বলতে চাচ্ছিলাম। সেটা কি সত্যি করেই ক্লায়েন্ট অ্যাভেল করতে পারে না নিজেদের কাছে রেখে সেম ডিপেন্ড করে? করে, সব বলে দিলে মুশকিল মুচকি, আছে। মুচকি হাসছে। ক্লায়েন্টও দেখতে পারে। সব ক্লায়েন্ট তো অবশ্যই দেখবে। হ্যাঁ, সেই বলছি, সেটা আবার বলা মুশকিল। এবার সুবিধা আমাদের কি হয় যেহেতু আমরা এই মাল্টিপল উইন্ডোতে কাজ হ্যাঁ, করছি না, হ্যাঁ। তাতে অনেক ক্লায়েন্টের কাছে আমরা দেখেছি তারা ওই ৫ টা এজেন্সি না এনগেজ করে বলে, "ভাই তুমি এটা করে দাও।" আমরা যখন অ্যাডভার্টাইজিং হোর্ডিং এর কথাবার্তা বলছি, তখন আমরা সবসময় প্রাইম লোকেশন এর কথাবার্তা বলি। এই মুহূর্তে অরুণ সাইন কলকাতার প্রাইম লোকেশন গুলো যদি বলা হয়,
না, আমি এর আগে বললাম যে আমাদের যদি 200 হোর্ডিং থাকে, কারোর 300 আছে, কারোর 400 আছে, কারোর 100 আছে, কারোর 50 আছে। প্রাইম লোকেশন প্রাইম লোকেশন আমরা আছে হয়তো, মেবি এয়ারপোর্টের যদি সামনে সব আসছি, দেখছি অরুণ সাইন সব প্রাইম লোকেশনকে যদি আমি একত্রিত করি, মেবি 20% আমার 20। কাছে আছে, 15% আমার কাছে আছে। অলমোস্ট 30-40টা হোর্ডিং কোম্পানি আছে কলকাতায়, যারা হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে হ্যাঁ ভাই, এ হোর্ডিং কোম্পানি। তো আচ্ছা। সেই রেসপেক্টে যদি 40টা কোম্পানি হয়, তার 10-15% 20% প্রাইম লোকেশন আমার কাছে আছে। একটু এমনি সহজে বোঝার জন্য, একটা বাড়ি বা ফ্ল্যাট তৈরি হয়েছে, আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে বাড়ির উপরের যে ব্যানারটা রয়েছে, এই মানুষগুলোকে টার্গেট কি করে করা হয় অরুণ সাইন থেকে? ওই হোর্ডিংটা আমাকে নিতে। আমাদের একটা টিম আছে ৩-৪ জনের, যারা সারাদিন কলকাতা শহরে ঘুরে বেড়ায় এবং দেখে এরকম জায়গা কোথায় আছে যেখানে আচ্ছা, হোর্ডিং করা যেতে পারে। বুঝতে পেরেছি। এবং সেই হোর্ডিং তারা যদি দেখে যে আচ্ছা এই বাড়িটা নতুন হয়েছে, ঠিক। এই বাড়িটা থেকে, বাড়িটার ছাদটা রাস্তা থেকে খুব ভালো দেখা যাচ্ছে। তো এগুলো তখন থাকে। গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে, "দাদা, আপনার বাড়ির ছাদে একটা হোর্ডিং করব, আপনাকে বছরে আমরা এই টাকা দেব।" ঠিক। তো বাড়ির মালিক নেগোশিয়েট করে, সে যদি ইচ্ছা করে যে, "হ্যাঁ ভাই, আমার বাড়ির ছাদে একটা হোর্ডিং হোক, আমি মাসে এই টাকা পাবো।" তো ডেফিনিটলি তারা প্রসিড করে। তারপরে তো আমরা কর্পোরেশন থেকে ফাইল-টাইল যা পেপার ওয়ার্কস করে জমা দিয়ে তারপর ওটা স্যাংশন নিয়ে নিতে করে হয়। তারপরে হোর্ডিংটা তৈরি করি। তারপরে সেখানে বিজ্ঞাপন লাগাই। হোর্ডিং নিয়ে দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে, এই যারা হোর্ডিং লাগাচ্ছে, তাদের সেফটি সিকিউরিটি অরুণ সেন কিভাবে দেখে? সেকেন্ড প্রশ্ন, যখন অ্যালার্ট করে যে বৃষ্টি আসবে, ঝড় আসবে, তুখোড়, তখন ওই সময়ে হোর্ডিংটা নামিয়ে আবার যে প্রসিডিওর রয়েছে, কি প্রসিডিওর থাকে একটু জানার চেষ্টা করব। সেফটির ব্যাপারটা যেটা বললে, সেটা আমাদের কলকাতায় খুব বেশি মেইনটেইন হয় না। এটা ফ্যাক্ট। এর আগে ২-১ টা কোম্পানি এগুলোকে নিয়ে ইস্যু করেছিল। কিন্তু হিসেব মতো হোর্ডিংয়ে উঠে লাগাতে গেলে সেফটি বেল্ট পরা দরকার, হেলমেট পরা দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে যারা হোর্ডিংয়ে ফ্লেক্সটা লাগায়, তারা ওই হেলমেট, সেফটি বেল্ট পরে তারা লাগাতে পারে না। দাদা, অন্য কোম্পানির কথা ছেড়ে দাও। একদম অরুণ সাইনেরই স্ট্র্যাটেজি বলো। তো অরুণ সাইনের স্ট্র্যাটেজি ওটাই বলছি যে আমাদের ক্ষেত্রেও সেফটিটা তো নজরে রাখা হয়, বলা হয় সাবধানে করবি, বৃষ্টির সময় বারণ করা হয় যে ওরা কেন বেল্ট নেয় না? এটা তো বেল্ট নেয় না, কারণ হোর্ডিংটা লাগানোর একটা অদ্ভুত টেক আছে, যেটা ওরা জানে। মানে ওই বেল্ট থাকলে আর বেল্টটাকে ১৪ বার যদি আচ্ছা, আমাকে আচ্ছা, আচ্ছা। চেঞ্জ করতে হয় খুলে, খুলে, ঠিক, ঠিক, সেটা ঠিক, পসিবল নয়। ঠিক। এবং হয়তো পসিবল নয় বলাটা ভুল। অনেক সময় হয় ফিটাররা যারা লাগায় ফ্লেক্সটা, তাদেরকে আমরা ফিটার বলি। ঠিক। তা ফিটাররা কি করে, ওরা ৩-৪টে হোর্ডিং এর ফ্লেক্স একসঙ্গে নিয়ে বেরোলো। সকালবেলা ৮ টার মধ্যে লাগাতে হবে। ফটাফট গিয়ে লাগিয়ে চলে আসে। তো এবং সেফটিটা বলতে দেখো, আমরা ভাবছি অনেক ওপরে হোর্ডিং, অ্যাকচুয়ালি কিন্তু বাড়ির ছাদের ওপরে। তো যদি কেউ পড়েও, সে হয়তো ১০-১৫ ফিট পড়বে মেবি টু দ্য কি ম্যাক্স। বলছো দাদা? আমরা তো দেখতে পাই যে অনেক উপরে, উপরে রয়েছে। না, না, উপরে থাকলেও কিন্তু বাড়ির ওপরে যখন থাকছে, যদি কোনো ইনসিডেন্ট হয়, সে তো পড়বে ছাদে। সে তো আর মাটিতে পড়ছে না। তো এটা একটা প্রিকশন ডেফিনিটলি নেওয়া দরকার। এটা দরকার। নিয়ে কোনো ডাউট নেই। সেকেন্ড হচ্ছে, আমাদের কর্পোরেশন থেকে বিভিন্ন WhatsApp গ্রুপ এবং তাদের নাম্বার রেজিস্টার করানো ঠিক, আছে সমস্ত ঠিক। হোর্ডিং কোম্পানি। এই কালকে যে ঝড় হলো, তার আগে যে ইন্টিমেশন থাকে, ওরা সব WhatsApp গ্রুপ, ইমেইল এবং ফোন করে দেয় কর্পোরেশন থেকে। আচ্ছা। যে এই সময় ঝড় আসছে, তোমাদের ফ্লেক্সগুলো খুলে রেখো। তো আমরা সঙ্গে, সঙ্গে আমাদের ফিটারদের বলে দিই, তারা ফ্লেক্সটাকে গুটিয়ে একটা সাইডে রেখে দেয়। হ্যাঁ, হ্যাঁ, খালি হ্যাঁ। হোর্ডিংটায় কিছু ড্যামেজ হবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। দেখলাম, দেখলাম। দেখবে ফ্লেক্সটা গোটানো ঠিক। থাকে। তাতে কি হয়, ফ্লেক্সটা ফাটে না, ছেঁড়া হলো না, নতুন করে প্রিন্ট করতে নতুন হলো করে না। প্রিন্ট করতে হলো না। শুধু আবার লাগাতে হবে। আবার যেই ঝড় হয়ে গেল, ওরা গিয়ে আবার সব যেমন ছিল লাগিয়ে দেয়। এটা কর্পোরেশন কোঅর্ডিনেট করে এবং খুব ট্যাক্টফুলি এবং সাকসেসফুলি করে। একটা খুব ভালো প্রশ্ন বলছি, তোমাকেই বলছি। সেটা হচ্ছে ২০০০ আগের ইলেকশনে বলছি তো, মানে এর আগের ইলেকশন। যখন আমি মা উড়ালপুল দিয়ে যাচ্ছি, তখন প্রতিটা হোর্ডিংয়ে মমতা ব্যানার্জির হোর্ডিং থাকতো। হুম। হাসি কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক আছে? আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা হোর্ডিং নিয়ে নিয়েছে। এমনকি যেটা তোমার বাগুইহাটি, সেম। এই বছর সিনারিটা একটু চেঞ্জ হয়ে গেল। ইলেকশনের আগেই ওখানে আমি ম্যাক্সিমাম অ্যাকোয়ার হয়ে গেল আ কি বলে নরেন্দ্র মোদির। এইটা কখন তোমাকে টার্গেট করে, তোমাদেরকে বুক করে যে ওইগুলো আমাদের থাকবে? কিছু ক্ষেত্রে আমাদেরকে ইনফর্মই করা হতো না যে এই হোর্ডিংটাতে মমতা ব্যানার্জির ফ্লেক্স থাকবে।
লোকে এসে লাগিয়ে দিত। এটা কি বলছো? এটা বেশিরভাগ সংখ্যা ডিস্ট্রিক্টে তো হতোই। রানিং ক্যাম্পেইন চলছে, লোকাল পার্টি থেকে এসে ফ্লেক্স লাগিয়ে দিল। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আমরা পরে যখন জানতে পারছি তখন সেটা সরানোরও অপশন নেই। না দিদি আসবে ৭ দিন পরে সরবে। তো ৭ দিন সেই ফ্লেক্সটা থাকতো। তার জন্য আমরা কোনো টাকা পয়সা পেতাম না। কারুকৃত বলে একটা কোম্পানি আছে, আমার ক্যামেরার সামনে বলতে কোনো অসুবিধা নেই। কারুকৃত বলেছিলেন, আর আমাকে বলেছেন আমার লোককে যে আর যাকে দেবো বিজেপি কে দেবো, বিজেপির কোনো কিছু ছাপ নেই। দেখুন, বলছে চার জায়গায় দেবো বিজেপি কে কোনোদিন দেবো। সবচেয়ে বড় নাকি হোর্ডিং পাবো। আর যে সারা কলকাতায় দেখুন কারুকৃতের হোর্ডিং, শুভেন্দুকে অভিনন্দন জানাচ্ছে বিজেপি সরকারকে। কলকাতাতে যখন মমতা ব্যানার্জির ক্যাম্পেইন হয় তখন আইপ্যাক ক্যাম্পেইনগুলো করে এবং তারা একটা দুটো এজেন্সির সঙ্গে টাই আপ করে নেয়। তাদেরকে একটা ফিক্সড রেট করে দেয় এবং সেই কোম্পানিগুলো আমাদের মতো আরও বাকি যারা আছে তাদের সঙ্গে ওই রেটটা ফিক্স করে ওই টাকাটা দিয়ে হোর্ডিংটা লাগায়। সেই টাকাটা কমার্শিয়াল রেট নয়, এটা মিনিমাম একটা মিনিমাম রেট। স্কোয়ার ফিটে একটা দিয়ে দিত যে ভাই এই ১০ দিনের জন্য এটা লাগবে, তুমি এইটা নাও। এই হচ্ছে কলকাতার সিস্টেম। তো সেটা আগের থেকে যদি নিয়ে নিত, তো তৃণমূলের আগে কেন বিজেপি নিতে পারতো না? নাকি এইখানে আছে বলে বিজেপির তখন কোনো রকম চান্স ছিল না? এরকম কিছু যেহেতু ব্যাপার? গভর্নমেন্ট অন্য রুলিং পার্টি ছিল, অন্য পার্টির ছিল, সেই ক্ষেত্রে একটা আনঅফিসিয়াল ইনস্ট্রাকশনও থাকতো যে যে ক্যাম্পেইন অন্য আমারই থাকবে। পার্টিরকে ঠিক, দেওয়া যাবে না। ঠিক। একটা আনঅফিসিয়াল ইনস্ট্রাকশন থাকতো। একটা কোয়েরি, বৃষ্টির সময় নেমে যাচ্ছে, তাতে ৩ দিনের ঘাটতি হচ্ছে। আমি ধরে নিচ্ছি ৩ দিনের ওই বিজ্ঞাপনটা দেখা গেল না। তাহলে এই যিনি কোম্পানি রয়েছে, সে কি তার অল্টারনেটিভ কোনো বেনিফিট পাবে? ভর্তুকি পাবে সেটার? কিছু ক্লায়েন্ট আছে যারা এগুলোকে খুব প্র্যাকটিক্যালি মেনে নেয়। আমরা কি করি, যদি সে দুদিন বিজ্ঞাপন ডিসপ্লে হলো না, তার হয়তো ক্যাম্পেইনটা ২৮ তারিখে শেষ হওয়ার ঠিক, কথা, ঠিক, সে দুদিন ডিসপ্লে পায়নি বৃষ্টির জন্য, ঠিক, তাকে ঠিক। আমরা দুদিন ফ্লেক্সটা আরও লাগিয়ে দিই। তো ৩০ তারিখে খুললো, তো অটোমেটিক্যালি ওর দুদিনটা এখানে মেকআপ হয়ে গেল। এবার আমরা আসি দুর্গাপূজার স্পন্সরশিপে। আমরা জানি যে যা কিছু কাজ হচ্ছে অরুণ সাইনের, সবথেকে বড় যে শেয়ার, সবথেকে বড় যে পজিশন দুর্গাপুজোর মধ্যে, পুজো ব্র্যান্ডিং এর মধ্যে রাখে হচ্ছে অরুণ সাইন। এটা কতটা ঠিক? পুরোটা ঠিক নয় এটা। আমার মতো আরও প্রচুর এজেন্সি আছে, তারা অনেক স্কেলে কাজ করে। একটা জিনিস হতে পারে যে অনেকে আছে না, তারা বড় পুজোগুলোতে খুব একটা কাজ করে না। মানে বড় পুজো বলতে আমি যদি নাম করতাম সুরুচি সংঘ, শ্রীভূমি, চেতলা বা আমাদের ত্রিধারা। ঠিক। তো এইরকম বেশ কিছু বড় পুজোতে তারা কাজ করে না। কেন কাজ করে না? করে না কারণ তাদের রেটটা অনেক বেশি। তারা বড়, হ্যাঁ, তাদের ঠিক, বড় পুজো, তাদের ঠিক। বিজ্ঞাপনের রেটটা অনেক বুঝতে বেশি। পেরেছি। তাদের কাছে যে ক্লায়েন্টগুলো আছে তারা এই এত বড় বাজেটের পুজোতে তারা স্পেন্ড করতে পারে না। ঠিক। তো অটোমেটিক্যালি তারা ছোট, ছোট পুজো কমিটিতে যায় যাদের রেটটা কম। আমরা আমাদের ক্লায়েন্ট যাদেরকে চেতলা দিচ্ছি তারা সেই রেটটা দেয় কিন্তু। হ্যাঁ, মানে অ্যাভেল করতে পারে সেটা। অ্যাভেল করতে পারে। এই যে বম্বে, দিল্লির ক্লায়েন্টরা আসে তারা কিন্তু সবসময় চায়, তারা গুগলে সার্চ করে টপ 10 পূজাস অফ কলকাতা। আচ্ছা, টপ উনারাই 20 মেক্সিমাম কাজ করে পূজাস, দিচ্ছে। ইয়েস, টপ 20 পূজাস অফ কলকাতা। ওরা ওই গুগলের ২০ টা পুজো, ১৫ টা পুজোর বাইরে যাবে না। যতই তুমি বোঝাও যে না টালা প্রত্যয় খুব ভালো, ও যাবে না। যতই বোঝাও ৪১ পল্লী হরিদেবপুর খুব ভালো পুজো, দারুণ করে, প্রচুর ভিড় হয়, ও যাবে না। মানে তার মানে যাবে ওই সুরুচি সংঘ বা শ্রীভূমি যদি যেটা দেখতে পাচ্ছে। যেকোনো লিস্টে অনলাইনে ও দেখতে পাচ্ছে। এটা হচ্ছে ওখানকার লোকেদের কনসেপ্ট। আজকে যদি আমি গণেশ পুজোর কাজ করি বম্বেতে, আমি তো সার্চ করি টপ 2 পুজো, টপ 3 পুজো। অ্যাওয়ার্ড আর ফুটফল তাহলে কোনো রকম না, ইফেক্ট পড়ে? মাইনে করে না। যেটা কলকাতার আমাদের লোকের জন্য। অ্যাওয়ার্ড নিয়ে কোনো ক্লায়েন্ট কোনোদিন মাথা ব্যথাই করে না। দে আর লিস্ট বদার্ড। না, না, অ্যাওয়ার্ড জন্য তো ফুটফল আসে। ফুটফলের জন্য তো বিজ্ঞাপন আসে। তুমি হতে বলো পারে। ডাইরেক্ট। আজকে যদি আমি ডিফাইন করি, আমাকে বলতে পারবে যে যোধপুর পার্কে বেশি লোক হয় না সেলিমপুরে? দেশপ্রিয় পার্কে বেশি লোক হয় না ত্রিধারাতে? ফ্যাক্টস বলতে পারবে? কেউ বলতে পারবে না। ত্রিধারার লোকটা কোথা দিয়ে যাচ্ছে?
গড়িয়াহাট হয়ে যাচ্ছে, গড়িয়াহাট হয়ে যাচ্ছে। হিন্দুস্তান পার্ক পেরোচ্ছে, হিন্দুস্তান ক্লাব পেরোচ্ছে, হিন্দুস্তান তরুণ সংঘ পেরোচ্ছে গলির ভেতরে ছোট পুজোটা, পণ্ডিতিয়া পেরোচ্ছে, সন্ধ্যা সংঘ পেরোচ্ছে, তারা পুজো নয়? সেটা পেরিয়ে যাচ্ছে তো হ্যাঁ, ত্রিধারা। একদমই তাই। তো আমি ত্রিধারায় ব্যানারটা না লাগিয়ে যদি তার পাশের পুজোয় লাগাই, দেখে তো যেতে হচ্ছে আমার অডিয়েন্সকে। ফ্যাক্ট কি না? ফ্যাক্ট, একদমই তাই ফ্যাক্ট। রুবির মোড়ে ব্যানার লাগালে তো ৫ টাকা, আর রুবির মোড়ের থেকে একটু আগু পিছু লাগালে আচ্ছা ২ টাকা। তো তুমি কি তা এভাবে তুমি রুবি তো যাচ্ছ ওই ২ টাকা দেখেই। তো তুমি কি এভাবে হোর্ডিং বিক্রি করে দাও? করি তো। যেখানে ক্রসিং পাই না পাশের জায়গাটাকে ওইভাবেই বেচি। টালা প্রত্যয়ের পাশের ক্লাবকে তুমি টালা প্রত্যয় বলে বিক্রি করে দাও। আমি কেন? সারা পৃথিবী করে। টালা প্রত্যয় জানেও না। টালা প্রত্যয় জানে যে অরুণ সাইন জায়গাটা নিয়েছে। না, না। মানে কোম্পানির কাছ থেকে যে ওই ওই ভিউয়ার্সটা তুমি নিয়ে নিচ্ছ, সেটা ওরা হয়তো জানে না। কোম্পানি জানে না। আচ্ছা। একটা জিনিস বোঝো, গড়িয়াহাট থেকে রাসবিহারী ক্রসিং একটা মেজর পুজো স্ট্রেচ, এখানে কলকাতার হ্যাঁ। সেরা, সেরা পুজোগুলো এই স্ট্রেচে ঠিক। পড়ে। প্রায় ১৫-১৬টা পুজো আছে। তুমি বলতে পারবে গড়িয়াহাটের মোড় থেকে আচ্ছা এতটা হচ্ছে না, সিঙ্গি পার্ক, না, তারপরে হচ্ছে হিন্দুস্তান পার্ক। না। তো আমি যদি একটা কোথাও লাগিয়ে বলি এটাই সিঙ্গি পার্ক, তোমার আমার কি অসুবিধা আছে? ঠিক। ক্লায়েন্টের আপত্তি নেই। ক্লায়েন্টের কারণ ওই ক্রাউড তো ওই দিকে যাচ্ছেই। সেম, মানে এক্সাক্টলি মানে মাই এইখানে কিন্তু পয়েন্ট। মিথ্যা কথাও না যে ভুল না, ভ্রান্তি দিয়ে হচ্ছে না। নয় তো। ক্রাউড তো ওই দিকেই যাচ্ছে। আমাদের বিজ্ঞাপনের যে প্রেজেন্টেশন আছে দুর্গাপুজোর, তাতে আমাদের ফোকাসটাই আছে হচ্ছে মেইন রোড। তুমি একডালিয়া যাও না যাও আমার দরকার নেই। কিন্তু তুমি গড়িয়াহাট গেলে আমার ব্যানারটা দেখতে পাবে। কাস্টমার যে গড়িয়াহাট ক্রস করছে সে পুজো দেখতে যাচ্ছে না, কিন্তু সে ব্যানারটা দেখছে। তো এইজন্য আমাদের ফোকাসটা থাকে মেইনলি মেইন রোডের ওপরে যাতে লাগাতে পারি। খেলা জানি, হোর্ডিং জানি। দুর্গাপুজো কতটা ইম্পোর্টেন্ট অরুণ সেনের কাছে? আমি বললাম আমার 50% বিজনেস পুজো থেকে আসে সারা বছরে। তো খুবই ইম্পোর্টেন্ট। এবং আমার স্পেশালাইজড টিম আছে যারা সারা বছর এইটা নিয়ে পড়ে আছে। নতুন, নতুন পুজো কমিটি খুঁজছে, জায়গা আইডেন্টিফাই করছে, ভালো লোকেশন দেখছে। যে জায়গাটা আমরা পাই না সেটা কিভাবে পাওয়া যেতে পারে, সেই কমিটির সঙ্গে পিআর করা, সেই কমিটিকে দুবার গিয়ে অ্যাপ্রোচ করা, সেগুলো তাদের কাজ সারা বছর। আমি এক্ষুনি একটা লিখলাম টার্মস, সেটা হচ্ছে পুজোর রাইটস। একটু বুঝতে পারি যে পুজোর রাইটস কি ব্যাপার? পুজোর রাইটস হচ্ছে একটা পুজো কমিটি পুজো করছে, সে বিভিন্ন ১০টা এজেন্সি ৫টা ক্লায়েন্টের থেকে এতদিন ধরে টাকা তুলতো ঠিক। স্পন্সরশিপ বাবদ। এখন সে বলছে, "ভাই আমি পুরো পুজোটাই তোমায় দিয়ে দিচ্ছি, একটা এজেন্সি বা একটা ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে। তুমি তোমার মতো ব্যবসা করো। তুমি আমাকে এই টাকা দিয়ে দাও।" মানে অরুণ সাইন ডাইরেক্ট ওই পুজো কমিটিটাকে নিয়ে নিল। নিয়ে নিচ্ছে। অ্যাডের সমস্ত দায়িত্ব নিয়ে নিল। নিয়ে এবার অরুণ সাইন আরো ৫টা কোম্পানিকে বেচছে। হ্যাঁ, তার মতন করে বিক্রি তার করছে। মতো করে বিক্রি করছে। সে সেখান থেকে যদি ৳৫০ নেয়, সে হয়তো ৳৬০, ৳৭০ তুলছে। এরকম কতগুলো ক্লাবকে অলরেডি নেওয়া আছে? এই এরকম আউটরাইট কিন্তু আমাদের ১টা-২টো ক্লাবই কলকাতা শহরে। আউটরাইট মানে? আউটরাইট মানে এই যে টার্মসটা আলোচনা করলাম, পুরো বিজ্ঞাপনের মানে রাইটসটা রাইটস, আমার। রাইটস। আচ্ছা, আমি আমি বাদ দিচ্ছি। পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে জেনারেল? জেনারেল প্রায় ৩৩৩টা পুজো আমার লাস্ট ইয়ারে হয়েছে কলকাতাতে। আচ্ছা। যে পুজোগুলোর সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড, এবং কিছু পুজোতে ধরো আমি কারোর থেকে ১০০টা ব্যানার নিলাম, ৫টা গেট নিলাম, ২টো স্টল নিলাম, হ্যাঁ, ২টো ড্রপ ডাউন নিলাম, একটা ভ্যাকেন্ট স্পেস নিলাম ইনোভেশনের জন্য। নিয়ে তাকে আমি হয়তো ৳৫০ দিলাম। তার কিন্তু সব নিলাম না, তার একটা পার্ট আমি নিলাম। এরকম কিন্তু ৩৩৩টা পুজোর মধ্যে ৩৩১টাতে আমি পার্ট নিচ্ছি। আর ১টা-২টো পুজো আছে যেগুলো রাইটস আমি নিলাম। পুরো রাইটস নিয়ে নিচ্ছি। যেটা আমি বিগত অনেক বছর ধরে করে আসছি যে সেগুলো। আর বাইরের? কলকাতার বাইরে? কলকাতার বাইরে ওরকম রাইটস হিসেবে থাকে না। আমাদের যেরকম ক্লায়েন্টের অর্ডার-ফর্ডার আসে, বুকিং আসে, আমরা সেইভাবে সেই পুজোগুলোর সঙ্গে যোগাযোগ করে বুক করি। আমাদের একটা এনলিস্টেড পুজো আছে, লিস্ট আছে। সেই লিস্টে প্রায় ডিস্ট্রিক্টে ৩০০-৪০০ পুজোর নাম দেওয়া আছে। আমরা সেই ৩০০-৪০০ পুজোর সঙ্গেই শুধু কাজ করি। কারা যোগাযোগ করে? ওনারা যোগাযোগ আমাদের করে না? টিম যোগাযোগ করে, ওরাও যোগাযোগ করে। ওরা যোগাযোগ করে? ওরাও যোগাযোগ করে। ওরা যোগাযোগ করলে আমরা ওদেরকে বলি, "ভাই তোমাদের ডিটেইলসটা পাঠাও। আমরা ওটাকে একটু দেখে নিই যে আচ্ছা এই লোকেশনটা হয়তো বর্ধমানে এই জায়গাটা আমরা কোনো পুজো নেই। ঠিক। আচ্ছা একে নিয়ে নাও।" কলকাতায় অনেক সময় শুনতে পাওয়া যায় যে ছোট পুজোকে কোনোভাবেই কোনো এজেন্সি সাপোর্ট করে না। ছোট পুজোকে, বেনামি পুজোকে। সেই ক্ষেত্রে কিভাবে অরুণ সাইন সাপোর্ট করে? শোনা যায় যে তাদের সঙ্গে যোগাযোগ করলে কোনো রকম উত্তর দেওয়া হয় না।
দেখো তোমাকে আমি বললাম ৩৩৩টা পুজোর সঙ্গে শুধু কলকাতায় লাস্ট ইয়ার কাজ হয়েছে। তো এর মধ্যে যদি তুমি বড় নামকরা পুজো ৩০-৩৫টা ৪০টা ৫০টা বাদ দিয়ে দাও, তাহলে এই ২৮০টা কিন্তু ছোট পুজো। ছোট পুজো। ২৮০টা কি বড় পুজো হতে পারে? না। গলি-গালা ছোট পুজো যাদের হয়তো 80% টাকাটা আমরাই দিচ্ছি। তো 80% টাকা? ছোট পুজো বলছি। হ্যাঁ, মানে বুঝতে পেরেছি। সেই পুজোর সেই 80% টাকা পুজোটা এখান থেকে দেওয়া হচ্ছে। তাকিয়ে আছে অরুণ সাইনের ওপরে যে অরুণ সাইন আগের বছরে ৫০ টাকা দিয়েছিল, এবছর ৫৫ দেবে, আমাদের বাজেট ৭৫ টাকার। তো এই একটা পার্ট আছে এবং সেকেন্ড হচ্ছে হ্যাঁ, ডেফিনিটলি এরকম অনেক ইনসিডেন্ট হয় যে সব পুজোকে এন্টারটেইন করা সম্ভব নয়। সবাইকার একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ, আমি ৩৩৩টা পুজো করছি। ৫৩৩টা করার ক্ষমতা আমার নেই। ভবিষ্যতে যদি আমার ব্যবসা বাড়ে, আমি চেষ্টা করব তোমাকে কিছু অ্যাসোসিয়েট হবার। ঠিক। কিন্তু সবাই যদি ভাবে ৭০০, ৮০০, ৯০০ পুজো হয় বোধহয় কলকাতা শহরে। সবাই যদি ভাবে অরুণ সাইন আমাকে সাপোর্ট করবে সেটা তো প্র্যাকটিক্যাল হতে পারে না। অ্যাকচুয়ালি যারা জানে না তাদেরকে একটু জানানো দরকার যে অরুণ সাইন এই যে পুজোগুলোকে নিচ্ছে, তাদের মধ্যে এই চ্যালেঞ্জটা থাকছে যে এইগুলোকে বিক্রি করে তারপর সেটাকে ডেলিভারি দেওয়া। এক্সাক্টলি। এটা অনেক বড় রিস্কের খেলা ঠিক। চলছে। তুমি একদম টুটিটা ধরেছ। ঠিক সেই জায়গা থেকে প্রবলেম রয়েছে। এবং আমরা ঝাড় খেয়েছি বিভিন্ন ক্ষেত্রে। আমরা পুজো কমিটির সঙ্গে লক্ষ, লক্ষ টাকা দিয়ে সব এগ্রিমেন্ট করেছি, জায়গা বুক করেছি। তারপরে আনফরচুনেট আর.জি. করের ঘটনাটা ঘটল। পুজোর ১ মাস আগে, ১.৫ মাস আগে। হ্যাঁ। সমস্ত অর্ডার আমাদের ক্যানসেলড। দিল্লি, বম্বের একজন মহিলা ক্লায়েন্ট আমাকে বলছে, "রাতুল, ইজ পূজা হ্যাপনিং? ও! I am really very sorry to say that being a lady, I cannot execute my campaign in such a scenario." ক্যানসেল করে দিয়েছে। 45 lakhs এর অ্যাপ্রুভাল চলে এসছে আমার কাছে। আমি পুজো কমিটি বুকিং করে পেমেন্ট করে দিয়েছি। আমার ব্যানারটা গোডাউনে রেডি হয়ে গেছে। আমার অর্ডারটা ক্যানসেল হলো। আমাদের লোককে যখন ব্যানার লাগাতে যেতে বলছি, বলছে, "দাদা, ওখানে না আর.জি. করের সব প্রতিবাদ চলছে। ঠিক। সারা রাত লোকজন বসে থাকছে। সেখানে গিয়ে আমরা ব্যানারটা লাগাবো। যদি কিছু অঘটন হয় বা ক্ষিপ্ত হয়ে যায় লোকে যে এই সিচুয়েশনের মধ্যে তোমার বিজ্ঞাপন লাগানোর পড়ে আছে। কিন্তু আমাকেও তো বাঁচতে হবে। আমি তো কয়েক কোটি টাকার রিস্ক নিয়ে ফেলেছি। সেই সিচুয়েশনেতে আমরা কোনোভাবে জল খেতে, খেতে ডাঙায় পৌঁছেছি।" এবং পুজো কমিটিরা কিন্তু তারা তাদের কমিটমেন্ট পেয়েছে। হ্যাঁ, ডিলে হয়েছে। বলেছিলাম মার্চে দেবো, হয়তো অগাস্টে দিয়েছি। কিন্তু টাকা সে 100% দিয়েছে। মানে কোম্পানি। আর তোমরা কিন্তু টাকা ডিলে করে দাও। কিছু করার নেই। পুজো মানে কমিটিকে। আমরা পুজো কমিটিকে টাকা ডিলে হয় কারণ আমাদেরও ক্লায়েন্টরা ডিলে করে পেমেন্ট দিচ্ছে। আবার সেই পুজো কমিটি আবার শিল্পীদেরকে ডিলে করে দিচ্ছে। সবই তো চেন। পুরো চেইন সিস্টেম। কিন্তু শিল্পীদের তো শিল্পী বা তাদের নিচে যারা রয়েছে তাদের তো খুবই কম বাজেট। তাদেরকে আটকে দিলে তো খুবই চেইন কম সিস্টেমে বাজেট প্রবলেম হয়ে বুঝতে যাবে। পারছি, কিন্তু এরকম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রচুর পুজো কমিটিকে অ্যাডভান্স পেমেন্টও করি। তার হয়তো ১০০ টাকা কন্ট্রাক্ট হয়েছে, তাকে আমরা ৫০ টাকা অ্যাডভান্স দিলাম। খুব স্পেশাল কেস। এরকম অনেক পুজো কমিটি হয়েছে যাদের টাকা ডিউ। বলল, "দেখো, আমাদের একজন মেম্বারের ক্যান্সার হয়েছে, খুব ট্রিটমেন্টের দরকার, তোমার ১.৫ লাখ টাকা পাই, ওটা একটু দিয়ে দাও।" আমি কিন্তু দিনের দিনকে সেই টাকা বার করে দিয়ে দিয়েছি। ঠিক, ঠিক। এমার্জেন্সিতে যারা বলে এরকম ঘটনা, "রাতুল, আমি প্যান্ডেল অর্ডার করতে পারছি না, আমার ৭০,০০০ বাকি, একটু দিয়ে দাও না।" আমি কিন্তু পরের দিনকে বার করে দিই। এরকম ইনসিডেন্ট হয়েছে যে শনিবার আমার অফিস ছুটি, আমাকে একটা পুজো কমিটি রাত্রিবেলা ১১ টায় ফোন করেছে। 90,000 আমি আমার মোবাইল থেকে ফোনপে করে পাঠিয়েছি। সোমবার অফিসে এসেই টাকাটা রিইম্বার্স করেছি। কারণ তার আর্জেন্সি ছিল। আর্জেন্সি ছিল। তো চেষ্টা করি যতটা পুজো কমিটিদের সাপোর্ট করার। কারণ পুজোকে নিয়ে আমার ব্যবসা। একদমই। পুজোকে বাঁচাতে হবে। তো এখনো পুজোকে তুলতে হবে, এখনো তো পুজোকে ডিউ বড় আছে হতে ভালোই। ডিউ আছে। তো সেটার কি ভাবছো? সেটার ভাবছি চলছে। আস্তে, আস্তে ইলেকশনের জন্য গভর্নমেন্টের সব পেমেন্ট স্টপ হয়েছিল। সেগুলো এবার স্টার্ট হয়েছে আসা। কিছু, কিছু পুজো কমিটি পেয়েছে। লিস্ট বেশ ভালোই বাকি আছে। তা আমার আইডিয়া হয়তো আরো ১-১.৫ মাস লাগবে ঠিক। কমপ্লিট হতে। ওই যে অভয়ের মঞ্চ আর তার পাশে তুমি ব্যানার লাগাতে যাচ্ছ যেকোনো একটা ক্যাম্পেইনের। সেটা কি এটাতে উদ্ভূত হয়ে যে চলুন আমরা সবাই উৎসবে ফিরি। সেই সেই ভেবেই কি তুমি সঙ্গে, সঙ্গে লাগাতে গেলে? তোমার মনে কখনো হয়নি যে না, না আমারই এখন মানে সেই লাগানো উচিত না?
আমরা এই ব্যাপারটা কর্পোরেশনকে জানিয়েছিলাম যে, স্যার আমরা কি করব? এই সিচুয়েশনে লাগাবো কি লাগাবো না? ঠিক। তো তখন আমাদের মেয়র সাহেব এটা বলেছিলেন যে, হ্যাঁ, বিজ্ঞাপন লাগালে পুজোতে পুজোর একটা ফিল আসে। ফিল আসে। এটা কিন্তু আমরা বাঙালিরা খুব ভালো করে জানি। ঠিক, ঠিক। রাস্তাঘাটে যখনই ব্যানার লাগে, তখনই কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, পুজোর পুজো মরশুমটা চলে আসছে। এসছে। হ্যাঁ। তো যেটা আরজিকরে ঘটেছিল সেটা খুবই দুঃখজনক হুম। ডেফিনিটলি। আই রিয়েলি সিম্প্যাথাইজ। কিন্তু এটাও বুঝতে হবে যে তার সঙ্গে ইন্ডাস্ট্রিটাকেও চলতে হবে। ইন্ডাস্ট্রিটা এই কিন্তু ইন্ডাস্ট্রি বলতে পুজো ইন্ডাস্ট্রির কথা বলছো পুরো না? এন্টায়ার পুজো ইন্ডাস্ট্রি। পুজো ইন্ডাস্ট্রি। এবং কেউ বলে ৫০,০০০ কোটি টাকা, কেউ বলে ৮০,০০০ হ্যাঁ, কোটি টাকা। হ্যাঁ। I don't know these facts ঠিক, এগুলো সঠিক কিনা। ঠিক। কিন্তু ডেফিনিটলি টু সাম এক্সটেন্ট তো অনেক লোক জড়িত আছে জড়িত এখানে। আছে। তার সঙ্গে আমরাও একটা পার্ট। হুম। আমাদের সঙ্গে আরো আমাদের অনেক বড় অবশ্যই, টিম এনগেজ অবশ্যই। আছে। তো আমরা বললাম যে, "ঠিক আছে, লাগা। ব্যানার লাগানো শুরু কর। দেখি কি হয়।" ঠিক। এবং একটা ট্রেন্ড আছে মার্কেটে, এর আগে ছিল যে একটা পার্টিকুলার পুজো কমিটি বাঁশ বাঁধা শুরু করলে সারা কলকাতা বাঁশ বাঁধতে শুরু করত। সেই পুজো কমিটিটা যদি ব্যানার লাগায় তাহলে সবাই ব্যানার লাগানো শুরু করত। তো আমরা আচ্ছা, তারা কারা? আমি নাম-ফাম বলার আরে বলে মুশকিল দাও আছে। মানে এই আমাদের চ্যানেলে কোনো খোলাখুলি ব্যাপার চলে, এরকম ব্যাপার নেই। আমরা এসেছি সে অরুণ সাইনের কাছে। ঠিক আছে সেটা আমি আর নাম বলছি না। আচ্ছা, একটু মুচকে হেসে দিও। টালা প্রত্যয়, শ্রীভূমি, ফিরহাদ হাকিমের, সুরুচি, এই ৪ টেও না? আচ্ছা, বুঝেছি। এটা সজল ঘোষের সন্তোষ না, মিত্র স্কয়ার। বাপরে এই ৫ টাও না? না, 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 না। মাথায় কাজ করছে না আর। লাস্টে বলব। তা আমরা দেখলাম যে আমরা ওই রিস্ক নিয়ে কলকাতায় ৫-৬টা লোকেশন ইম্পোর্টেন্ট শ্যামবাজার, গড়িয়াহাট, গোলপার্ক, রাসবিহারী এইরকম পার্ক সার্কাসে আমরা কিছু ব্যানার লাগালাম। ঠিক। জাস্ট টু ওয়েট অ্যান্ড ওয়াচ কি হয় ফিল্ডটা। তো টেলিগ্রাফ দেখি পরের দিনকে একটা ছোট্ট করে আর্টিকেল, ছোট্ট নয় হাফ পেজ একটা আর্টিকেল বার করলো যে এরকম ব্যানার লাগছে, পুজোর ফিল আসছে, এরকম একটা পজিটিভ নেগেটিভ নিয়ে একটা মিক্স করে করলো। তারপরের দিন রাতে দেখছি প্রচুর কোম্পানির ব্যানার লাগছে। সবাই তো ঠিক, ঠিক, বসেছিল চুপচাপ ব্যানার ঠিক, তৈরি করে। ঠিক। যে কেউ একজন লাগালে তবে তা আমার মনেও যেটা ভয় ছিল যে সবারই মনে হয়। পাবলিকের অ্যাগ্রেশন হতে পারে, ঠিক। ওদের মনেও ছিল। তারা যখন দেখলো যে আচ্ছা কেউ তো লাগাচ্ছে তাহলে আমরা লাগাই। ওই যে মোমেন্টটা শুরু হলো ২-৩ দিনের মধ্যে সারা কলকাতা শহর ভরে গেল। এবং খুব সারপ্রাইজিংলি মানুষের ওই টপিক অফ ডিসকাশনটা প্রতিটা জায়গায় চলছিল সেটা আস্তে কমতে শুরু করলো। এতটা ইমপ্যাক্ট দেয়। এতটা ইমপ্যাক্ট দেয়। যাই হোক এটা একটা খুব এক্সপেরিয়েন্স আমাদের কাছে। আমরা খুব ভয়ে ছিলাম যে আ ব্যানার ছিঁড়ে দেবে পাবলিক এই করবে ওই করবে। তো সেটা আর হয়নি। যে জন্য আমি প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে অরুণ সাইন সবলা মেলা করে। অরুণ সাইন গভর্নমেন্টের যত প্রজেক্ট আছে নামগুলো যদি আমি ১-২ টো বলার চেষ্টা করি, জঙ্গলমহল উৎসব এগুলো করার চেষ্টা করে। এইগুলো কতটা যুক্ত ছিল আ অরুণ সাইন গভর্নমেন্টের সাথে বা টিএমসি পার্টির সাথে কোনটার সঙ্গে যুক্ত ছিল? যে এত কাজ ওরা পেত, অন্যরা মাছি দাঁড়াতো? না এরকম প্রসঙ্গটা একদমই নয়। উল্টে আমরা কম পেতাম। আমরা মাছি তাড়াতাম। আমরা কিন্তু আমি নিজেও কিন্তু দর্শক। আমি হেডিং এই পার থেকে ওই পার হোর্ডিং অরুণ সাইন। ঠিক আছে? হোর্ডিং আর এই মেলা করা দুটো সেপারেট আচ্ছা, চ্যাপ্টার। মেলার চ্যাপ্টার। ইনফ্যাক্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন নিজেও বলেছে যে একটা ইভেন্ট কোম্পানিকে ৬৫০ কোটি টাকার কন্ট্রাক্ট পাইয়ে দেয়া হয়েছে। আমার কাছে লিস্ট রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গেছেন। ৬৩৫ কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না। ছাড়ার জন্য তো মানুষ বসাই। তো বিগত ৫-৭ বছর ধরে সেই ইভেন্ট কোম্পানিটাই সব করে আসতো। আমরা বাইরে বসে থাকতাম। যেটুকু ওই কাটা ছেঁড়া যেটা ওরা ও! খেত না, সেটা আমরা নিতাম। তার মধ্যে কিছু টেন্ডারিং হতো।
তো তার মধ্যে কিছু টেন্ডারিং হতো, সেই টেন্ডারিংগুলোতে ফেয়ার টেন্ডার প্রসেস থাকতো, ঠিক। আমাদের রেট কম থাকতো, আমাদের প্রেজেন্টেশন ক্রিয়েটিভ আমাদের ভালো থাকতো, আমরা কাজগুলো পেয়েছি। এবং আচ্ছা। বিভিন্ন জায়গাতে এর আগে হয়েছে যে আমরা প্রচুর টেন্ডার পার্টিসিপেট করেছি, কিন্তু ওই ইভেন্ট কোম্পানি এজেন্সি যার কথা হুম, হুম। মুখ্যমন্ত্রী বলেছেন তারাই সব পেতো, এবং তার পুরো ডেটাবেস আমার কাছে আছে বিগত ৫-৬ বছরের, যে কিভাবে ৩টে কোম্পানিকেই ঘুরিয়ে ফিরিয়ে কোটি কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে যে ৪ নম্বর ৫ নম্বর অ্যাপ্লাই করেছে তাদেরকে কোনো না কোনো রিজন দেখিয়ে ক্যানসেল করে দেওয়া ক্যানসেল হয়েছে। করে দিয়েছে। এই ৩ টে কোম্পানি কে, কে? ৩টে কোম্পানির মধ্যে একটা কোম্পানির নাম রূপকার। মানে সেটা কি তুমি জানো যে এ এ না, এই আমি তো অনলাইনে টেন্ডারের নামগুলো দেখতে পাচ্ছি। না, না সেটা বলছি না। মানে তারা এখানে অ্যাক্টিভ? এই নামটা তো আমরা নিজেরা কখনো শুনিনি। কাগজ রূপকার? কলমের এজেন্সি। আচ্ছা, রূপকার, রূপকার আছে, গিদি ক্রিয়েশন বলে একটা এজেন্সি আছে। গীতি? গিদি, GIDI। আচ্ছা, গীতি ক্রিয়েশন। আর থার্ড লাইন বা থার্ড আই ক্রিয়েশন এরকম কিছু ছিল। তাহলে কোন ক্রিয়েশন পেয়েছিল? ৩টে এজেন্সির মধ্যে হ্যাঁ। ঘুরে ফিরে হতো। আচ্ছা, এই ৩ টে এরাই পেত? ২০১৮ বা ১৭ বা ১৯ সালে একটা টেন্ডার হয়, ২৮ কোটি টাকার টেন্ডার ছিল। সেই টেন্ডারটা ২২টা পার্টে হয়েছিল। ২২ খানা আলাদা টেন্ডার হয়েছে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপের রেফারেন্সে। আমি ২৭টা টেন্ডারেই পার্টিসিপেট করেছি, এবং ২৭টা টেন্ডারেই আমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। তার গ্রাউন্ড ছিল অরুণ সাইনের আউটডোর বিজ্ঞাপন করার অভিজ্ঞতা কম, আর এই কোম্পানিগুলোর বেশি। এবং আমি আচ্ছা। তখনকার যিনি মিনিস্টার ছিলেন ঠিক। INCA-তে, ওনার কাছে গেছিলাম। উনি আমাকে এই উত্তরটাই বলেছিলেন যে, "তোমাদের কাজের অভিজ্ঞতা বিজ্ঞাপনের আউটডোর নেচারে একটু কম আছে। তোমরা কিছুদিন অন্য কাজ করে তারপরে বড় টেন্ডারে আসবে।" তা আমি নমস্কার করে চলে এসেছিলাম, আর কিছু বলিনি। যথারীতি তখন আমি অলরেডি IPL এর কাজ করছি BCCI-তে, অল হ্যাঁ, ইন্ডিয়াতে। হ্যাঁ, হ্যাঁ। এই কাজটাই করছি কিন্তু। ও তার মানে যেটা শোনা যায় যে তোমরা সেই সুযোগ পেতে সেটা না, একদমই না? একদমই না। উল্টে যেগুলো আমরা করি সেগুলো আমাদের পুরোপুরি দক্ষতাতে আমরা করি, এবং এই তার জন্য ঠিক। কোনোদিন কোনো অফিসারকে আমি আটানা পয়সা ঘুষ দিইনি। হ্যাঁ, আচ্ছা, কাউকে হয়তো ১ প্যাকেট বিরিয়ানি খাইয়েছি, মাঠে কাজ করছিল, সেটা সেপারেট থিং। সেটা সেপারেট কেস। কিন্তু কোনোদিন আটানা পয়সা কাউকে ঘুষ দিইনি। মানে এটা কি পার্টি পলিটিক্স কে কিন্তু কোনোদিনও মানে অরুণ সাইন তেল দিয়ে চলেনি এটাই? তেল দিয়ে নিজের চলাটা কি নিজের মিন দিমাগটা পেয়েছে। করে? তেল দিয়ে চলাটা কি এই যে মানে দাদা, দাদা বলে পিছনে দাদা, ঘুরে দাদা বলে বেড়াচ্ছে। পেয়ে গেছি আমি পুরো। যেমন আমার তো মনে হয় না আমরা তো পার্টির লোক নই, আমরা ব্যবসা করি। তো ব্যবসা সংক্রান্ত যাদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার, সেটুকু আমরা রেখেছি। যতটুকু যোগাযোগ দরকার ততটুকু রেখেছি। এমনি লোকে বলে না যে পুলিশ, মন্ত্রী, নেতা এদের সঙ্গে বেশি ভালোবাসাও ভালো নয়, আবার শত্রুতাও ভালো নয়। ঠিক, ঠিক। আর আমাদের ট্রেডে সত্যি বলতে আমাদের ট্রেডটা তো একটু ডিফারেন্ট। আমাদের ট্রেডে কিন্তু খুব একটা মিনিস্টার্স বা অমুক বা MLA এদের কিন্তু খুব একটা ইনভলভমেন্ট নেই গো। কার সঙ্গে বেশি ডিল করতে হয়? ওই পুরসভার সাথে? আমাদের ম্যাক্সিমামটাই পৌরসভা, কেএমসি। কেএমসির সাথে? কেএমসি, এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার আছে, চিফ ম্যানেজার আছে। আমাদের তাই অবধি কাজ হয়ে যাচ্ছে। তো আমাকে তো আর মেয়র বা অমুকের কাছে তো যাওয়ার দরকার পড়তো তাহলে না। যখন কোনো নতুন পার্টি আসে তখন তাকে শুভেচ্ছা দেওয়ার কি দরকার হয়? নতুন পার্টি আসে শুভেচ্ছা দেওয়ার এর পিছনে অনেক রিজন আছে। নতুন পার্টি আসার পরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাব দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন দখল হয়ে যাচ্ছে। ক্লাব মানে তুমি পুজোর ক্লাব বলছো? শুধু পুজোর ক্লাব নয়, যেকোনো পুজোর ক্লাব? ক্লাবও হয়েছে, লোকাল ক্লাবও হয়েছে। এরকম আমি লেক টাউনে থাকি, আমারও ক্লাব দখল করতে এসেছিল রাত্রি ১০টার সময়। তা আমাদের ক্লাবের ৩০টা ছেলে দাঁড়িয়ে সেটা আটকেছে। কিন্তু এরকম অনেক ক্লাব আমি জানি ঠিক, যারা ঠিক, আটকাতে পারেনি, ঠিক। তাদের ক্লাবে তালা মেরে চলে গেছে, এবং পরের দিনকে এসে বিজেপির লোকজন সেটা ক্যাপচার করে নিয়েছে। ঠিক। এরকম ১টা ২টো পুজো কমিটি আছে, খুব মজা লাগবে শুনলে, যে তারা আমাকে ফোন করেছে, তাদের হয়তো ১-১.৫ লাখ টাকা বাকি। ঠিক। বলেছে, "রাতুল, আমি তোমাকে বলে দিলাম, যদি তোমাকে কেউ ফোন করে ক্লাবের পুজোর টাকার জন্য, বলবে সব পেমেন্ট হয়ে গেছে। কাউকে কোনো টাকা দেবে না।" বলে সে ফোনটা কেটে দিল। ঠিক। তো আমি বুঝতে পারলাম যে সেই ভদ্রলোককে কমিটি থেকে বার করে দিয়েছে নতুন লোকজন এসে। সেও সব কাগজপত্র গায়েব করে দিয়েছে। বলছে, "যা আমাকে তুই বার করলি,
তোদের আর 5টা এজেন্সির থেকে টাকা পাওনা ছিল, তোরা কিছুই পাবি না। তো এই ইনসিডেন্টও কিন্তু এটা হয়েছে। হয়েছে। তার মানে এতে থেকে রিফ্লেক্ট করছে যে হ্যাঁ, অবশ্যই। নতুন লোকজন এসে তারা পুরনো লোকজনকে পুরোপুরি সাইড করে দিয়েছে, দিয়ে তারা এখন দেখছে তাদের কাছে তো কোনো নো হাউ নেই। 333টা প্লাস ওইদিকে প্রায় 150টা, কোনো ইফেক্ট পড়েছে ক্লাবের? আমি যতজনের সঙ্গে অ্যাটলিস্ট 30-40 জনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি, আর 30-40 জন আমাকে ফোন করেছে টাকা পায় বলে। তা সবাইকার সঙ্গেই কথা হয়েছে, সবাইকারই একটা বক্তব্য যে না, আমাদের ক্লাব ঠিক আছে, ঠিক আছে। আর পুজোর মতো হবে, পুজোতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাকে বলো, যখন মাস আর্টের যে ক্লাবগুলো ছিল সেইগুলোকে তোমরা কি হিসেবে বাঁচতে? না, আমাদের এটার মাস আর্টের সঙ্গে আমাদের ডাইরেক্টলি কোনো ইন্টারভেনশন ছিল না। উল্টে আমাদের ক্লায়েন্ট লিস্টে বা আমাদের বিজ্ঞাপন লিস্টে যে ক্লায়েন্টগুলো যদি দেখি যে মাস আর্ট রিলেটেড পুজোতে কাজ করছে বা সেখানে তার স্পন্সরশিপ আছে, সেটা আমাদের জন্য একটু ঝামেলা বাড়িয়ে দিত। আচ্ছা, কারণ আচ্ছা। সেই পুজোটা তো 5 দিন আগে চালু হচ্ছে। হ্যাঁ, তো তার বিজ্ঞাপনটা ওই কটা পুজোতে আমাকে 5 দিন আগে করে দিতে হবে। আমি আজকে যে পুজোটা তৃতীয়ায় উদ্বোধন হচ্ছে, তার গেটটা আমি দ্বিতীয়ায় করলে হয়ে যায়। কিন্তু যে 7 দিন আগে ইনঅগ্রেট হচ্ছে, হ্যাঁ, তোমার ঝামেলা বেড়ে যেত। আমার ক্যাজরাটা একটু বাড়ে। বাট ঠিক আছে, এটা পার্ট অফ জব, এটা নিয়ে খুব একটা সমস্যা নয়। মাস আর্টের কি খবর? মানে আমি জানি না এবছর মাস আর্ট কি হবে? তুমি তুমি তো ভালো করে জানবে দাদা, তুমি অ্যাড এজেন্সির একদম। আমার কাছে ইনফরমেশন নেই ইনফ্যাক্ট। আমি ইনফ্যাক্ট এটাও শুনেছি যে মাস আর্টের মতো আরেকটা কোনো আর্ট আসছে বা এসে ওটার নাম গেছে। হচ্ছে আর্ট লেন। ওরা ভেবেছিল মাস আর্টের মতনই সাকসেসফুল করবে। ওরা কি হবে এবার তুমি তো বলতেই পারবে। আমি কিন্তু মাস আর্টের সঙ্গেও কোনোভাবে কানেক্টেড নই। আর এই নতুন আর্ট যে আছে তার তার সঙ্গেও সঙ্গে কোনো কানেক্টেড নই। তাহলে ওরা অ্যাডটা পাবে কোথা থেকে? ওরা যে এই যে অ্যাড চালাবো বলছে, সেটা কার কাছ থেকে নিয়ে অ্যাডটা চালাবে? কোনো অ্যাড এজেন্সির কাছ থেকে তো অ্যাড নিতে হবে। নট নেসেসারি এজেন্সির কাছে। তারা তো নিজেরা ইটসেলফ এজ এ এজেন্সি। তারা তো বিভিন্ন কেন ক্লায়েন্টের কাছে। মাস আর্ট তো কোনো এজেন্সি না। তোমার আর্ট লাইনের যারা রয়েছে সেটা তো মাস আর্ট কে বলেছে এজেন্সি নয়। মাস আর্ট একটা অর্গানাইজেশন ব্যাকড বাই সাম এজেন্সি। আমার মতো অন্য এজেন্সিরাও আছে যারা মাস আর্টের পুজোকে টার্গেট করে বিজ্ঞাপন করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সবকিছু তো অরুণ সাইনে এসে শেষ হয়ে যাচ্ছে না। হুম। অনেক কিছু এখান থেকে শুরুও হচ্ছে। তো অনেক চ্যাপ্টার আছে যেগুলোর মধ্যে আমরা নেই। তো আমার মাস আর্টের পুজোর সঙ্গে আমার বিজ্ঞাপন কোনোভাবেই ডাইরেক্টলি কানেক্টেড নয়। হ্যাঁ, আমি মাস আর্টে যে এনরিচড পুজোগুলো আছে তার অনেকগুলোতে আমি কাজ করতাম। হ্যাঁ, তাতে আমার কিছু যায় আসে না কিন্তু। ঠিক। খুব সহজ করে ভালো করে বোঝাবে কি এই অ্যাড সিন্ডিকেট? অ্যাড সিন্ডিকেট বলতে কি বোঝো? সিন্ডিকেট মানে তো একটা গ্রুপ অফ কোম্পানি যারা একই ফিল্ডে কাজ করছে। তো আমাদের অ্যাসোসিয়েশন আছে একটা, আউটডোর অ্যাসোসিয়েশন। যারা আউটডোর হোর্ডিং কোম্পানি তারা এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করেছে। এই অ্যাসোসিয়েশনটার কিছু রোল প্লে আছে সারা বছরে। যেমন আজকে আমি একটা বাড়ির ছাদে হোর্ডিং করলাম, কি আমার রাস্তায় একটা হোর্ডিং আছে। তুমি আমার হোর্ডিংটাকে গার্ড করে আরেকটা হোর্ডিং করতে পারবে না। ঠিক, এগুলো নিয়ম শৃঙ্খলা আছে। এগুলো নিয়ম শৃঙ্খলা ডিফাইন্ড বাই অ্যাসোসিয়েশন। আজকে যদি কেউ আমার হোর্ডিংটা গার্ড করে একটা হোর্ডিং করে, তাহলে অ্যাসোসিয়েশন ইন্টারফেয়ার করে তোমার হোর্ডিংটা সরিয়ে দেবে। ওই অ্যাসোসিয়েশনের মাথায় কি কোনো টিএমসি লিডাররা আছে না, গ্রুপের মধ্যে? অ্যাসোসিয়েশন যারা কোম্পানির মালিক পক্ষ আছে হুম। মোটামুটি তারাই মেম্বার-টেম্বার হয়। ঠিক। আ ঘুরিয়ে ফিরিয়ে ভোটিং হয়ে যে যা প্রসেস আছে সেইভাবেই তার হয়। সঙ্গে কোনো পলিটিক্যাল তার পার্টিতে সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ইনভলভমেন্ট নেই। কি এই দুর্গাপুজোর অ্যাড সিন্ডিকেট? অ্যাড সিন্ডিকেটটাকে তুমি পুজোর ad কি system। কি রেফারেন্সে বলছো? আচ্ছা, পুজোর ধরে নাও কোনো একটা প্লেস আছে, সেই প্লেসে ৪-৫টা পুজো আছে, ঠিক আছে? সেই পুজোর একজন লিডার আছে, নেতার পুজো ওগুলো। তোমার কাছে ফোন আসবে যে এইটার অ্যাডগুলো আগে দিতে হবে। তুই যে কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিস সেটা আগে এখানে ছাড়। আচ্ছা, এইরকম যারা মেন পজিশনের লিডাররা রয়েছে তারা তোমার কাছ থেকে ফোন করে তোমার মতন যারা কাজ করে তাদের কাছ থেকে ক্রিম যে অ্যামাউন্টটা সেটা আগে নিজেদের কাছে রাখতো। বেসিক্যালি আমাদের কাছে অনেক মিনিস্টার, কাউন্সিলর এদের ফোন আসে, রিকোয়েস্ট আসে। কোনোদিনই বলবো না প্রেশার আসে। এটা ভুল কথা। তো তাদের বক্তব্য হচ্ছে যে, "ভাই আমার পুজো বড়। তুমি অন্য পুজোকে ৳২ দিচ্ছ ভালো কথা। কিন্তু আমার পুজো বড়, তুমি আমাকে চেষ্টা করো ৳৫ তুলে দেবার।" তো আমরা কি করতাম? আমরা সেই স্টোরিটা একটা জিনিস বুঝতে হবে। আজকে শ্রীভূমি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, ত্রিধারা এগুলো যে স্কেলের পুজো, এই পুজোতে ক্লায়েন্ট আমার থেকে বেশি ইন্টারেস্ট বিজ্ঞাপন দেওয়ার জন্য।
তো আজকে যদি আমি চেতলা অগ্রণীকে 5 লাখ টাকা তুলে দিই বিজ্ঞাপনে, আমাকে খুব একটা খাটতে হতো না কিন্তু। ঠিক। আমি 4টে ক্লায়েন্টের থেকে 2 লাখ টাকা করে নিয়ে 5 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা নিজে কামিয়ে নিই। এবং ক্লায়েন্ট ইজ মোর ইন্টারেস্টেড ইন গিভিং দেয়ার ব্র্যান্ডিং ইন দিস পূজাস রাদার দ্যান কোনো ছোট পুজো। আমি শ্রীভূমিতে গেট করব, আমি 5 লাখ টাকা দেব। কিন্তু যেই শ্রীভূমির জায়গা ওটা গোলাঘাটা নাম হবে, 5 লাখ কি 50,000 দেবে না। কিন্তু সেই লোকটা, সেই ক্লায়েন্টটা 5,000 শ্রীভূমিতে দিচ্ছে, সেম ব্যানার সেম সাইজ হলেও দেবে না ওরা। দেবে না। সেম ক্রাউড ওইখান দিয়েই যাচ্ছে, আবার সেম স্টোরি চলে আসছে, গোলাঘাটা তাও দিয়ে দেবে না। শ্রীভূমি যাচ্ছে, তাও দেবে না। তো আমাকে তো খাটতে হতো না। তোমার পুজো নাম করেছে, ক্লায়েন্ট তোমার পুজোকে চেনে, ক্লায়েন্ট ইন্টারেস্টেড তোমার পুজোতে বিজ্ঞাপন দেওয়ার জন্য, এটাও ইন্টারেস্টেড 5,000-এর জায়গায় 10,000 টাকা দেবে তোমার ব্যানারের জন্য। আমি শুধু মিডিয়া। আমাকে বলতে হচ্ছে, স্যার সুরুচির সঙ্গে একটা গেট দিন, ভালো মাইলেজ পাবেন। সে দিচ্ছে। এই স্টোরিটাই কিন্তু সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে বড় পুজোকে বরং বিক্রি করাটা আমাদের পক্ষে খুব ইজি টাস্ক। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে একটা গেট 1 লাখের জায়গা হয়তো 1.5 লাখ টাকায় বিক্রি করি, কিন্তু একটা ছোট পুজোয় সেটা পারবো না। হতে পারে সে হয়তো সন্তোষ মিত্র স্কোয়ারের সেম ক্রাউড ক্যাটার করছে, কিন্তু তাও সেই লোকে দেবে না। তো এই পুজোগুলো ইন্ডিপেন্ডেন্টলি যে নাম করেছে, তার বেনিফিটটা কিন্তু আমি এনক্যাশ করি, ওরা তো এনক্যাশ করবেই। আর কোনোদিন কোনো নেতা মন্ত্রী অরুণ সাইনের থেকে ডাইরেক্ট টাকা পয়সা কেউ চায়নি, সবাই বিজ্ঞাপনই না, না, চেয়েছে টাকা তাদের, পয়সা বোঝে না কেউ। মানে পুজোর পারপাসে। হ্যাঁ, পুজোর বিজ্ঞাপন। পুজোর টাকা পয়সা তারা কেউ বলে না। কিন্তু পুজোর বিজ্ঞাপনের বলেছে আমাদের 4টে বিজ্ঞাপন জোগাড় হ্যাঁ, করে দে, হ্যাঁ। কিন্তু তারা কোনোদিন অবাস্তব ডিমান্ড আমাদের কাছে সেই অর্থে আসেনি। জোগাড় না, মানে কিন্তু তোমার কাছে অলরেডি রিকোয়েস্ট অনেক এসছে, Request এটা অনেক এসছে। এটা অস্বীকার করে লাভ নেই। আর সেটা রিকোয়েস্ট ভালো করে রাখে হচ্ছে অরুণ সাইন। চেষ্টা করি রাখার, কিন্তু সবসময় আবার সবাইকার এক্সপেকটেশন মিট করতে পারি না। আর যত মন্ত্রী কাউন্সিলর আছে তাদেরকে একদম 100% না, তাদেরকে না, এরকম satisfy নট already হয়ে গেছে। নেসেসারি। হ্যাঁ, কম বেশি হয়, কিন্তু সেটা হাতিবাগান হোক বা অন্যান্য এলাকা হোক। না, না, সেরকম ব্যাপার না। সব জায়গাতেই আমরা চাই আমাদের বিজনেস পার্সপেক্টিভটাকে ঠিক করে প্রফিটেবল করেই তো আমি করব এনগেজমেন্টটা। তোমার চোখে এতদিনকার এক্সপেরিয়েন্স নিয়ে আমি কয়েকটা মানে ইয়ের নাম বলছি, আমি পুজো পুজো প্যান্ডেলের। তোমার কাছে কি মনে হয় যে এরা মুম্বাইয়ের ক্লায়েন্টরা এদেরকে টাকা দেবে কি দেবে না? বেহালা ফ্রেন্ডস, না, পূর্বাচল শক্তি সংঘ, না, সমাজসেবী সংঘ, হ্যাঁ, মানে হ্যাঁ মানে সুরুচি সংঘর থেকে কম না বেশি? ডেফিনেটলি সুরুচির থেকে কম। সুরুচি হচ্ছে লিডার। সুরুচি সুরুচি, শ্রীভূমি এরা একটু অন্য স্কেলে চলে সরি গেছে। সুরুচি বলছি, আমি শ্রীভূমি বলতে গেছি। আচ্ছা, শ্রীভূমি হচ্ছে এসব লিডার। হ্যাঁ, শ্রীভূমি, সুরুচি, চেতলা অগ্রণী এরা খুব লিডার। তারা প্রত্যয় তালা প্রত্যয় টু সাম এক্সটেন্ট, হ্যাঁ, আমাকে একটু দেখতে হবে। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, না, ঠাকুরপুকুর এসবি পার্ক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দর্শক বন্ধু, যে অ্যাওয়ার্ডের জন্য ছটপট করে সব পুরো সমাজ, সেই 7টা আমি অ্যাওয়ার্ড আগের বছর 2025-এরটা আমি বললাম। কলকাতার বুকের অন্যতম একটা এজেন্সি যারা অলরেডি টাকা তোলে, কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখে, তাদের মতে অ্যাওয়ার্ড কখনোই পুজোর বিজ্ঞাপন টানার জন্য কিন্তু সেটার রোল প্লেটা খুবই কম। খুবই কম। পুজোর রেকগনিশনের জন্য অনেক কিছু, তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করার জন্য অনেক কিছু, বাট বিজ্ঞাপন টানবে, আমি অ্যাওয়ার্ড পেয়েছি মানেই আমি কালকে প্রচুর বিজ্ঞাপন পেয়ে যাব। এটাই কারণ তুমি ধারণা। যে একটা নাম বললে, এই প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক পুজোটা, হ্যাঁ। এই পুজোটা কিন্তু ভালো পুজো, অনেক দিন ধরে হচ্ছে। এই পুজোটা কিন্তু নর্থ কলকাতায় অনেকে চেনে না। এই পুজোটা কিন্তু লাস্ট ইয়ারে প্রাইজটা পাওয়ার পরে একটু নামটা হয়েছে। নামটা হয়েছে। আমি শুধু এবার ভাবো, যে পুজোটার নাম কলকাতার একটা পোর্শনের লোক জানে না, এই শ্যামবাজারে যদি কাউকে গিয়ে তুমি না এটা না, জিজ্ঞেস করে বলতে পারবে সে ঠিক, না? ঠিক। তাহলে কলকাতার বাইরে বম্বের লোকটা কি করে জানবে? একদমই তাই। তারা তো গুগল মারছে, প্রতিটা ক্ষেত্রে তারা গুগল মারছে, এআই মারছে। 5টা পছন্দের পুজো ওনাদের কোম্পানিগুলোর। ওই বড় পুজোগুলো সব টালা প্রত্যয়, শ্রীভূমি, চেতলা অগ্রণী, ত্রিধারা, সুরুচি সংঘ, যোধপুর পার্ক। না 5টা পেরিয়ে গেছে। প্রথম 5টা নামের মধ্যে 5টা নামই তো এই বছরে সব নড়ছে। সেটাতে আমার কোনো হাত নেই কিন্তু। তো কি মনে হয় পুজো ওইরকমই হবে আগের বছরের মতনই?
এই পুজোগুলো যেগুলো বললে? আমার এক্সপেকটেশন হওয়া উচিত। কারণ দেখো, একটা লোক কোনোদিন একটা পুজোর মালিকানা হতে পারে না। বাহ! বাহ! বারোয়ারি পুজো, ঠিক, বারোয়ারি ঠিক। কথাটা কেন দারুণ। এসছে? তো আমি চাইবো সেই পুজোগুলো দেখাক যে আমরা ওই ব্যক্তিকে ছাড়াও সাইন করতে পারি। তাহলে আমরা যদি এটা ভাবি সেই পুজোগুলো ছোট হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, তাহলে আমরা এখনই তো জাজমেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা দাদা, উৎসাহ দেব আমি না ওদেরকে, না ওদেরকে নেগেটিভ ফিডব্যাক আমি দেব। যদি সুরুচির এখন মানে একজন কেউ নিচের লেভেলের কেউ তোমাকে ফোন করে, তাহলে তুমি কি তাকে সেই একই ভ্যালুতে অ্যাডটা দেওয়ার চেষ্টা করবে? না, ফ্যাক্টটা এরকম নয় কিন্তু। মানে ইনফ্যাক্ট আমি বলছি, আমাদের প্ল্যানিংয়ে কিন্তু সুরুচি পুজোটা কিন্তু নামটা দেওয়া আছে। আমরা জানি সুরুচির একটু প্রবলেম হয়েছে হুম। আজকে ও, তাদের যারা তোমাদের দেওয়া ছিল। আছে। কিন্তু বম্বে দিল্লির ক্লায়েন্টরা জানে না। ঠিক, ঠিক। তারা কিন্তু এটা জানে না যে শ্রীভূমি পুজোর যিনি দায়িত্বে ছিলেন তিনি এখন নেই। হুম। তাদের কাছে শ্রীভূমি নামটা কিন্তু রয়ে গেছে। অবশ্যই, অবশ্যই। ইরেসপেক্টিভ অফ পার্সন, পুজোর কোনো অসুবিধা হোক এটা আমি চাই না। এই বছর ২০২৬ এর পুজো তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং? তো এখন বহু বছর, আমি ২০১০ সাল থেকে পুজোর কাজ করছি। মেবি ১৫ বছর পরে আমি একটা নতুন সরকারের আ অধীনে এই পুজোর কাজটা করব। বিভিন্ন জায়গা থেকে শুনেছি কিছু নিয়ম পাল্টাবে, কিছু নতুন নিয়ম আসবে, কিছু রেস্ট্রিকশন হবে। কিন্তু কোনো ক্ল্যারিটি নেই এই নিয়ে। কিছু অল্প বিস্তর পাওয়া গেছে। সেই গাইডলাইনস গুলো গভর্নমেন্টের থেকে পেলে আমাদের অনেক সুবিধা হয় ইন অ্যাডভান্স। আর ডেফিনিটলি শুধু এবছর পুজো কেন, প্রতি বছরের পুজোটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং। না, একটা সেটআপ চ্যালেঞ্জিং আলাদা। আরেকটা হচ্ছে পুজোটা কিভাবে হবে যেহেতু গাইডলাইন নেই। এই গাইডলাইনটা কারা দেবে? তোমাদের অ্যাসোসিয়েশন রয়েছে, ওই দিক থেকে পুজোর ক্লাব কর্তা রয়েছে। এইগুলো তাড়াতাড়ির মধ্যে না, বেরোতে পারছে না? এগুলো যেহেতু অ্যাসোসিয়েশনটা ফর হোর্ডিং, তাদের পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ফোরাম যারা পুজোর মেন বডি হিসেবে আমরা চিনি বা জানি, বা ঠিক, ঠিক, গভর্নমেন্ট ঠিক। যতটুকু রেকগনাইজ করছে, পুজোটার তো অনেকটাই বিজ্ঞাপনের ওপরে ডিপেন্ডেন্ট। তো আমার মনে হয় যারা পুজো ফোরামের যারা এখন কর্তারা আছে, অঞ্জনদা আছে, সন্দীপনদা আছে, তো তারা যদি এই ব্যাপারটাকে একটু অ্যাগ্রেসিভলি গভর্নমেন্টের কাছে নিয়ে গিয়ে এই ফাইন্ডিংস গুলোকে যদি আগে থেকে রিভিল করতে পারে, ঠিক। তাহলে হয়তো আমরা একটু সাহস পাবো আরো ফাস্ট মুভ করার জন্য। এখন কি অনেকটা সময় পিছিয়ে গেছে? হিসেব মতো আমাদের বা অন্যান্য পুজো কমিটি বা এজেন্সি সবাইকারই প্ল্যানিং স্টার্ট হয়ে যাওয়া উচিত। পুজোদের এবছরে খুঁটি পুজোটা অনেক লেট করে হয়েছে কিন্তু। আচ্ছা। এর আগে কিন্তু খুঁটি পুজো পয়লা বৈশাখে হতো, এপ্রিল মাসে, মে মাসে হতো। ঠিক। আজকে জুনের এন্ডে এসে আমি হোয়াটসঅ্যাপে আর ফোনে ইনভিটেশন পাচ্ছি, সব ২৮, ২৯ এসব সব আছে। হুম। তো এ থেকে বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু ডিলেড। আমরা বিভিন্ন জায়গা কিন্তু দেখতাম যে প্যান্ডেল হয়েছে। এখন দেখছি প্যান্ডেল খুলছে। তো ঠিক। প্লাস তোমার এই চ্যানেলেই আমি দেখেছি যে শিল্পীরা বলছে যারা মূর্তি-ফুর্তি ঠাকুর বানায় যে অর্ডার পায়নি অর্ডার এখনো, পাইনি। অনেকে বলেনি, ঠিক, অনেকে সাইজ বলতে পারছে না যে আগে তো এত বড় মা দুর্গা করতাম, ঠিক। এবছর আমার প্যান্ডেলটা যদি ছোট করে দেয় তাহলে মা দুর্গাকেও ছোট করতে হবে। তারা জানে না। আমি একটা পুজোর সঙ্গে জড়িত, সেই পুজোর লোক আমাকে বলছে যে, "শুধু মাঠের ভেতরটা নিলে কত টাকা দেবে, বাইরেটা নিলে কত দেবে এইটা আগে জানাও।" মানে they don't know হ্যাঁ, হ্যাঁ। মানে যে আমার ট্যাক্স রাস্তায় ফ্যাক্স আমি কি ব্যাপার ব্যানারটা আছে? লাগাতে পারবো কিনা। তো এতটা লোকে অন্ধকারের মধ্যে আছে, যেটা আমার মনে হয় ইমিডিয়েট পুজো কমিটির ফোরামকে এটাকে সলভ করা দরকার। এটা কি ফোরামেরই দায়িত্ব? দায়িত্ব তো আমাদের সবাইকারই। না, না, কিন্তু তাও তো একটা ফোরাম বডি তো হয়। রেকগনাইজড ফেস। ফোরাম তো অ্যাপিল করতে পারে। আমি যদি একটা এজেন্সি হয়ে কর্পোরেশনে যাই, গিয়ে ম্যাডামকে বলি, "ম্যাডাম আমি পুজোতে কি করব আপনি একটু বলুন।" উনি তো বলবেন না। ঠিক, ঠিক। সেটা যদি ফোরাম একটা রেকগনাইজড অ্যাসোসিয়েশন থেকে মুভ করে বলা হয় যে আপনারা গাইডলাইনস দিন, তাহলে হয়তো সেটার একটু অ্যাকশন হতে পারে। ফোরাম কি এখন সেই পজিশনে আছে নিজেরা? জানি না নতুন সরকার আসার পরে কে কি পজিশনে আছে আমি নিজেও জানি না। অনেকে বলছে আমি আগে থেকেই বিজেপি করতাম, অনেকে বলছে আমি ৪ তারিখ ১২ টার পরের বিজেপি। তো এই ব্যাপারগুলো আমি খুব ঠিক, কনফিউজড হয়ে আছি। এজন্য আমি ঠিক। একটু লোকের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলছি।
কে কোন দলের কি বৃত্তান্ত, নতুন টিএমসির লোক কে, পুরনো টিএমসির লোক কে, আসল টিএমসি কে, এগুলো এখন হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এগুলো বোঝা যাচ্ছে না। আহ, কি ছাড় আগের গভর্নমেন্টে পাওয়া যেত, কি ছাড় এখনকার গভর্নমেন্টের কাছে আশা করছো, মানে এটা যদি বোঝানো হয়। আগের গভর্নমেন্ট আনঅফিসিয়াল ছিল যে মমতা ব্যানার্জি সরকারের সময় কর্পোরেশনে যে টেম্পোরারি বিজ্ঞাপনের যে ট্যাক্স ছিল, এটা শুধু পুজো ক্ষেত্রে কিন্তু এটা সারা নাকি? বছর ট্যাক্সটা লাগে। পুজোর সময় হ্যাঁ, উনি এটা মুকুব করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এবং সেটা কিন্তু ফোরাম থেকেই অ্যাপিল করে, উনি তো পুজোর সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিল, তখন এটা কিন্তু পুজো কমিটিরাই বলে ওনাকে কিন্তু এটা সরিয়ে দিয়েছিল। দাদা একটুকু আমরা লেখাপড়া করে যদি বুঝি, উদাহরণ হিসাবে কিরকম ছাড় হতো যদি আমি একটা 20/10 একটা হোর্ডিং লাগাই, একটু যদি অঙ্ক হিসাবে বলো তাহলে দর্শকদের আরো ক্লিয়ার হবে। আমাদের পুজোর সময় ব্যানারের সাইজটা 15/6 হয়। আচ্ছা, 15/6। 15/6। তা আমরা একটা ট্যাক্স এখন কর্পোরেশনের খাতায় প্রায় 50-60 টাকা। তো মানে 90 স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট, আচ্ছা, 90 টাকা স্কোয়ার ফিট, 50 টাকা স্কোয়ার ফিট। 50 টাকা স্কোয়ার ফিট। তার মানে 50 ইন্টু 90, 4,500 টাকা ট্যাক্স। এটা হচ্ছে একটা একটা ব্যানারের ব্যানারে। ট্যাক্স। সেটা কি একদিনের, না, দুদিনের? 1 মাসে। 1 মাসের, এটা তার মানে কভার করছে 1 মাস। আচ্ছা, কতগুলো পুজো মোটামুটি তোমার, যেটা প্রিমিয়াম লেভেলের পুজো আছে, কতগুলো হোর্ডিং তোমার কাছ থেকে নেয় অ্যাপ্রক্স? না, আমার টোটাল হোর্ডিং কত 6-7 হাজার হোর্ডিং হতো সারা কলকাতা না না, জুড়ে। আমি আমি একটা পুজোর ক্ষেত্রে বলছি। আমি তোমার টেনশনের পার্টিকুলার থেকে আমি কোন পুজো, পুজো? যে কোনো একটা পুজো মণ্ডপ যদি ধরো, মানে যদি আমি হাইয়েস্ট ব্যানার, হাইস্টই বলো। হয়তো দেশপ্রিয় পার্কে আমি প্রায় 200-র ওপরে ব্যানার লাগাই। তাহলে 200 ইন্টু 4,500 টাকা। হুম। বাবা, অঙ্ক তো আমি মেলাতে পারছি না। হুম, হ্যাঁ, 9 লাখ। 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা সরকার মুকুব করতে, এটা অনেক বড় অ্যামাউন্ট। তোমার কি মনে হয় যে ওই বড়গুলোকে ছাড়া উচিত কি ছাড়া না? আমার তো মনে হয় যদি ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হয় তাহলে এটা মুকুব করা দরকার। সেই মুকুবের ফায়দাটা কে লুটছে? তোমরা এজেন্সি, না, পুজো মণ্ডপ, নাকি সরকার? সরকার তো কিছুই পাচ্ছে না। সরকার কিছু পাচ্ছে না, কিন্তু সরকার ইনডাইরেক্টলি এই যে এত বড় একটা ইকোনমি রান করছে, সেটা সাপোর্ট থেকে করছে। তো রেভিনিউ পাচ্ছে। সার্কুলেশন হলে, যেটা আমরা ইন্ডাস্ট্রি বলি, এই যে দুর্গাপুজোয় যা ইন্ডাস্ট্রি, এই 50,000 কোটি কি 1 লাখ কোটি টাকার যে ট্রানজেকশন হচ্ছে, তার মধ্যে বিজ্ঞাপনও তো কন্ট্রিবিউট করছে। তার যে ট্যাক্স জেনারেট হচ্ছে সেটা তো গভর্নমেন্টই সেটা পাচ্ছে। গভর্নমেন্ট পাচ্ছে। বাট কর্পোরেশনের যে রোজগারটা সেটা হয়তো পাচ্ছে না। সেটা কর্পোরেশনের ডিসিশন যে তারা ট্যাক্স ওয়েভ করবে কি করবে না। আচ্ছা, আমরা যদি নেগেটিভ ধরে যাই, হুম। যে সরকার মুকুব করলো না, তাহলে কি ইফেক্ট পড়বে? তাহলে এখন যা আমরা আন্দাজ করছি যে কিছু ক্লায়েন্ট তো কাজই করা বন্ধ করে দেবে। তারা বলবে, ভাই আমার দরকার নেই, আমি টিভিতে চলে যাব, আমি পেপারে অ্যাড দেব। দ্বিতীয়ত এটা আমাদের ভয় আছে যে ব্যানারের রেট যেহেতু ডবল হয়ে যেতে পারে, এটাও হতে পারে যে 100টা করতো সে বলবে আমি 50টা করব। 50টা করেও কিন্তু ক্লাবের হাতেও বেশি টাকা থাকবে না। টাকা থাকবে না তো, কারণ টাকা সেই থাকবে। টাকাটা তো কর্পোরেশনের কাছে জমা পড়ে যাচ্ছে যদি ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হয়। সেই টাকাটা, এবার যদি এটারও একটা ডিসপিউট অ্যারাইজ করতে পারে, যদি কর্পোরেশনকে আমি ট্যাক্স দিই রাস্তায় ব্যানার লাগানোর জন্য, হ্যাঁ, তাহলে আমি পুজো কমিটিকে তো টাকা দেব না। আমি একটা আমি জিনিসের বুঝলাম জন্য না। 2 জনকে টাকা দেব কি? আমি বুঝলাম না। আচ্ছা, সারা বছর আপনারা দেখেছেন তো যে টেম্পোরারি ব্যানার-ফ্যানার লাগে। হুম, কলকাতায় লাগে তো। লাগে লাগে। তা সেই ব্যানারগুলো তো পুজো কমিটি কোনো টাকা পায় কি? না। সেটা কর্পোরেশন টাকাটা পায়। কেন? হ্যাঁ, কর্পোরেশন রাস্তার মধ্যে তোমায় ঠিক, লাগানোর জন্য পারমিশন বুঝলাম। দিচ্ছে। তা আমি যদি পুজোর সময় সেই রাস্তাটাতেই ব্যানারটা লাগাই, যে রাস্তাতে সারা বছর লাগিয়েছি, তাহলে আমি কি বাউন্ড ওই পুজো কমিটিকে টাকা দেওয়ার জন্য? আমি তো বলব, ভাই আমি তো কর্পোরেশনে ট্যাক্স দিয়েছি। কিন্তু তুমি টাকা চাইছো কেন? তোমার মাঠের ভেতর তো ঢুকে আমি লাগাইনি, বা তোমার পুজো প্রেমিসেসেও আমি লাগাইনি। আমি রাস্তার ওপরে লাগিয়েছি, যেটা কিন্তু রাস্তাতে এত ব্যানার লাগানো হয় না। আমি যদি এখন ধরি মানে এরকম কিন্তু শ্রীভূমি, কোনো রেস্ট্রিকশন নেই কর্পোরেশনে যে 500 ব্যানার লাগাতে পারবে আর 5,000 লাগাতে পারবে না। তোমরা কোথাও কি লেখা নেই। রাস্তায়, দাদা আমাকে এটা ক্লিয়ার হলো না, এটা একটু খুলে বলতে হবে। কি বলছো? একটা একটা জায়গাতে সারা বছর হোর্ডিং থাকে, ধরো ও তার ট্যাক্স দিচ্ছে, পুজোর সময় তো ওই রাস্তাটাতে
এই আমি তোমাকে এঁকেও দেখাচ্ছি, এই রাস্তাটাতে তো পুরো হোর্ডিং থাকে না, এরকম তো হোর্ডিং থাকে না পুজোর সময়। থাকে না। তো পুজোর সময় তো তুমি এই স্পটটা নিচ্ছ, এই স্পটটা তো নিচ্ছ তুমি। নিচ্ছি, তার জন্য ট্যাক্স দিচ্ছি তো, হ্যাঁ, তুমি ট্যাক্স দিলে, কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছি। মানে তুমি বলছো পেড করছি আমি নতুন করে। আমি কর্পোরেশনকে ট্যাক্স দিলাম তো, আমি এই যে ব্যানারটা লাগাচ্ছি পুজোর সময় এই- রাস্তার ওপরে, হ্যাঁ, আমি কর্পোরেশনে ট্যাক্স দিলাম তো, মানে যদি এই বছর নতুন করে যদি হয়তো, যদি হয়তো বুঝলাম। ট্যাক্সটা দিচ্ছি। আচ্ছা, এবার পুজো কমিটি ভাববে আমার এরিনার মধ্যে বা আমার যে ব্যানার লাগানোর স্কোপ যে ডিফাইন করা আছে হ্যাঁ, সেই এরিয়ায় ব্যানারটা লাগছে, ঠিক, তাহলে আমারও টাকা পাওয়া উচিত। ওরা ভাববে। পুজো কমিটি ভাববে, যেটা এতদিন ভেবে এসছে বা হয়ে এসছে। আচ্ছা, তুমি পুজো কমিটিকে পুরো শেষ করে দিতে চাইলে। না 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 আমি না, বলে না, দিচ্ছি, না, বলে দিচ্ছি, তুমি একদম ঠিক বলেছো যে এইটা তো তুমি টাকাটা কর্পোরেশনকে দিলে, Yes. এইটা তো আর মানে তাহলে আমি পুজো legally কমিটিকে দেব, আর কিন্তু পুজো কমিটির হলো পাওয়া না। উচিত নয়। হ্যাঁ, মানে এবার হ্যাঁ, বুঝে গেছি। এবার আমি বাগবাজার পুজোর মাঠের মধ্যে ব্যানারটা লাগাচ্ছি, আলাদা ব্যাপার। বাগবাজার বলবে ভাই এখানে তো ট্যাক্স দিতে হচ্ছে না, যেহেতু তুমি মাঠের মধ্যে লাগাচ্ছ, তাহলে আমাকে টাকা দাও। কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। 80% ব্যানার সারা কলকাতা শহরে কিন্তু রাস্তার ওপরে লাগে। হ্যাঁ, মানে পুজোর ইনকাম শেষ, পুজোর মানে কমিটির, হ্যাঁ, কারণ তারা তো ক্লেম করবেই, তারা যে কেন করতে পারবে না দাদা? এজেন্সি ক্লেম করবে যে হ্যাঁ, ভাই agency আমি claim করবে, হ্যাঁ। কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি, একদমই তাই। আবার তোমাকেও টাকা দেব। তো আমার রিকোয়েস্ট এটা তোমার দর্শকদের বা অথরিটিকে, যে ট্যাক্সটা যাতে যেরকম মুকুব আছে পুজোর সময়, পুজোর ফিউচারের জন্য, পুজোটা যাতে আরো বড় হয়, আরো ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ হয়। আমরা খুব এক্সপেক্টেড এবারে যে নতুন সরকার এসছে, আমাদের বাইরের যেসব ক্লায়েন্টগুলো এতদিন আসতো না, তারাও জানো, তারা যাতে, এরকম অনেক ক্লায়েন্টস আছে তারা বিজ্ঞাপন করতো না, জানো কেন? তারা বলছে রাতুল আমরা যদি একটা জায়গা বিজ্ঞাপন করি আমাদের কাছে 10টা জায়গা থেকে ফোন আসবে। ঠিক ঠিক। তারা বিজ্ঞাপন করতো না এই কারণে। তারা এবছর নামবে, বাহ, এবং বাইরে যারা রিলায়েন্স, আদানি বড় বড় কোম্পানিগুলো আছে তারা খুব কম পরিমাণে স্পেন্ড করতো, শুধু যতটুকু দরকার। যতটুকু না দিলে নয়। এবারে কিন্তু তারা লোকের চোখে আসার জন্য স্পেন্ড করবে। ক্যাম্পা কি তোমাদের আন্ডারে ছিল নাকি, না ডাইরেক্ট ছিল? ক্যাম্পা অন্য এজেন্সি ডাইরেক্ট ছিল। 2010 সালের আগে সিপিএম এর আমলে কি ছিল তাহলে? 2010 সালের আগে সিপিএম এর আমলে একটা ডিফাইন করা ছিল যে পুজো কমিটির 100 মিটার বা 200 মিটার সারাউন্ডিং এ যদি লাগে তাহলে ট্যাক্স লাগবে না, কিন্তু তার বাইরে যদি লাগে তাহলে ট্যাক্স লাগবে। তো লোকে সেইভাবে ব্যানার হতো। আর আগে না 2010 সালে এরকম এত পুজোর ব্যাপ্তি ছিল? সিটি স্কাইলাইনটা চেঞ্জ হতো না, না 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 না, খুব রেস্ট্রিক্টেড জায়গায় পুজো কেন্দ্র করে ব্যানারটুকু লাগতো। ঠিক। আগে এত কমপ্লিট, আর আগেও ট্যাক্সও ছিল 8 টাকা 10 টাকা, তখন খুব একটা লোকে ওটা নিয়ে মাথা ব্যথা করতো না। কোন ডিপার্টমেন্টের কাছে গেলে এই উত্তর আমি পেতে পারি এটা? কোথায়? এই যে ছাড় হবে, ছাড় হবে না, কে এটা বলবে? এটার কোনো অফিসিয়াল নেই কিন্তু। আমি কার কাছে যাব? এটা কর্পোরেশনের অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার। কর্পোরেশনের কাছে যদি খবর থাকতো তুমি এখানে বসে বসে এখন বলে দিতে দাদা। নেই তো, এতটা হাত আছে তোমার। খবর তো কারুর কাছে নেই, এবং এই রাইটসটা কিন্তু সবাইকার কাছেও নেই যে কেউ একটা এমএলএ, কেউ মিনিস্টার সে বলে দেবে, কেউ নেই। কেউ নেই কিন্তু। না, এবং এই নতুন সরকার কিন্তু এরা পরিবারতান্ত্রিক সিস্টেম নয় যে আমি ওয়ান ম্যান শো। তো সেখানে যদি কোনো ডিসিশন হয়, আমি আশাবাদী যে সেটা সবাইকার আলোচনা অ্যাপ্রুভাল নিয়েই হবে। আচ্ছা, আমরা যেহেতু এখন একদম অ্যাকচুয়াল যিনি আছেন তাকে আমরা লোকেট করতে পারছি না যে এই ডিপার্টমেন্ট গেলে হবে। আমার মনে হয় আমাদের এই ভিডিও তরফ থেকে একটা অ্যাপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়ে যাতে খুব তাড়াতাড়ি দেখা হয়। 100 বার। যাতে আমরা মানে অ্যাড এজেন্সিগুলো অ্যাপ্রোচ করতে পারে কোম্পানিগুলোকে। না হলে পুরো সিস্টেমটা কিন্তু এবার গন্ডগোল হতে শুরু করেছে। ঠিক ঠিক ঠিক। ঠিক না? এটা আমাদের পুরোটাই হচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্ট। ঠিক। এখানে আমাদের অ্যাক্টিভেশন পুজোর ইউনিটটা বসে, তারপরে আমাদের আগে আসলে ডিস্ট্রিক্টের যে টিম অপারেট করে সেই ডিস্ট্রিক্ট টিমটা এখানে, পুজো নয় হোর্ডিং এর যে কোনো হোর্ডিংয়ে। হোর্ডিং এর জন্য। তারপরে এইদিকে আমাদের অপারেশন রিলেটেড কাজগুলো হয়, যে এক্সিকিউশনটা আমরা দেখি, সেই অপারেশন রিলেটেড কাজকর্মগুলো এখান থেকে এক্সিকিউট করা হয়। ঠিক। এই যে সারা ওয়েস্ট বেঙ্গলে যে হোর্ডিং লাগছে, ফ্লেক্স লাগছে, সেগুলো একটা তো ব্যাকআপ টিম দরকার হয় যারা এটাকে
কন্ট্রোল করে, এক্সিকিউট করে যান। এক্সিকিউট করে। তো এনারা কি সব কোথাও যদি হোর্ডিং লাগে বর্ধমানের, ওখানে আলাদা টিম না এখান থেকে সব যায়? না, এখান থেকে আমরা মেটেরিয়ালটা পাঠিয়ে দিই, কোঅর্ডিনেশন হয়, ওখানে লোকাল টিম আছে সব আচ্ছা ডিস্ট্রিক্ট ওয়াইজ। আচ্ছা তো এর মধ্যে আমাদের পুজোর টিমটাও এখানে ওয়ার্কআউট করে, ঠিক। তো যেটা বলা হচ্ছিল সারা বছর ধরে কাজ চলে, সারা বছর ধরে কাজ চলে। এমনি সবসময় ব্যস্ত থাকে তাই না? ব্যস্ততা থাকে, কাজ যেরকম চলে সেরকম। এখন সামনে অপরচুনিটি আসছে, পুজো আসছে, সবাই একটু ব্যস্ততার মধ্যে ঢুকেছে। এটা আমাদের মেইন ডিপার্টমেন্ট, যেখান থেকে আমরা টাকা পয়সা পাই, বুঝলে তো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। এটা ফাইন্যান্সের প্লাস অ্যাডমিনের লোকজন বসে। হুম। আমার দিদির চেম্বার, আর বাবা বাবা মা। বাবা মা এই ছবিটা আমাদের সব জায়গা দেখতে পাবে। এটা বাবার রুম। এটা আমার বাবার রুম। বাবা আজকে আসেনি। বাবা আসেন তো এমনি মোটামুটি? বাবা আসে 1-1.5 ঘন্টার জন্য আসে। আমার দাদু কৃষ্ণচন্দ্র বিশ্বাস, উনি কোম্পানির প্রতিষ্ঠাতা, ওই জন্য ওনার একটা ব্রোঞ্জের মূর্তি করা হয়েছিল ওনার মৃত্যুর পরে। আচ্ছা আচ্ছা। আর বাবা এখন আসে শুধু একটু সময় কাটাতে? সময় কাটাতে, একটু গল্প করতে। ঠিক। আমরাও কিছু অ্যাডভাইস নিই, কিছু কিছু ক্ষেত্রে আমরাও আমাদের কি চলছে মার্কেটে, ইন্ডাস্ট্রিতে, সেগুলো দিই। এবং যেহেতু বাবার প্রায় 50-60 বছর অভিজ্ঞতা এই বিজ্ঞাপন জগতের, মানে স্ক্র্যাচ থেকে দেখে ঠিক, এসছে আজকে ঠিক। ডিজিটাল যুগটা, তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেক জ্ঞান বাবার থেকে নিয়েছি এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করে সেটার বেনিফিটও পেয়েছি। আচ্ছা, তো অবশ্যই উনি তো সেই অভিজ্ঞতাটা আমরা সব সময়, আমাদের খাওয়া দাওয়াটা একসঙ্গেই হয়, টিফিন করাটা, তো তখন একটা আধ ঘন্টার মতো আলোচনা হয়, কি হচ্ছে না হচ্ছে, কোন ক্লায়েন্টের কাছে যাচ্ছি, কে কি বললো, এগুলো সব ইনফরমেশন দিই। উনি ওনার মতো কিছু ফিডব্যাক আমাদেরকে দেয় টাইম টু টাইম। ঠিক। দেখা হলে ভালোই হতো আজকে। এটা হচ্ছে আমাদের মিডিয়া স্টুডিও, যেখানে আমাদের ডিজাইনিং রিলেটেড কাজকর্ম হয়। আচ্ছা, তারপরে এই যে নিউজ পেপার, টিভি, রেডিওর, তাদের জন্য যে তাদের যে ক্রিয়েটিভ অপারেশনটা করা হয় সেগুলো এখান থেকে হয়। মানে পেপারের অ্যাড হোক বা এই হোক পেপার সমস্ত অ্যাড, কিছু। টিভি অ্যাড, রেডিও অ্যাড, সেইগুলো এখান থেকে এরা, এই টিমটা হ্যান্ডেল করে। ঠিক। এটাকে আমরা মিডিয়া ডিপার্টমেন্ট বলি। আর আমাদের ডিজাইনিং এর টিমটা এখানে বসে। এটা হচ্ছে আমাদের মিটিং রুম। এইটা বেসিক্যালি আমাদের কলকাতাতে একটা মেজর স্ট্রেচ আছে, হচ্ছে মা ফ্লাইওভার থেকে আমাদের সল্টলেক স্টেডিয়াম অবধি। সেই জায়গাটার পুরো অ্যাডভার্টাইজিং রাইটসটা আমরা নিই, এবং সেটা যেহেতু এত বড় জায়গা, সেটাকে আমরা ওই খাতায় মার্কিং করে রাখা সম্ভব না। সম্ভব না এটা। সেজন্য একটা বড় ফ্লেক্সে সেটাকে প্রিন্ট করা হয়েছে, এবং কোথায় কি কি জিনিস আমরা করছি সেই স্ট্রেচটাতে, সেইটা এখানেই পয়েন্ট করা আছে। যেমন এইগুলো হচ্ছে টাওয়ার, হ্যাঁ, তারপরে কোথাও হয়তো ডি আছে, সেগুলো হচ্ছে ড্রপ ডাউন, এই যে D26, D27, এই টোটাল স্টেজটা টিল মা ফ্লাইওভার বর্তমান ভবন অব্দি গেছে। আচ্ছা দাদা, আমি একটু বোঝার চেষ্টা করি। এটা যে বর্তমান ভবন মানে হচ্ছে মা ফ্লাইওভার থেকে নামলাম, নামলাম ওখান থেকে, ওখান থেকে শুরু করে এটা এটা হচ্ছে যাচ্ছে একদম হচ্ছে চিংড়িঘাটা ক্রসিং অব্দি। চিংড়িঘাটা ক্রসিং। আচ্ছা, যদি সেটাই হয়, এবার এখানে কিছু কিছু টার্মস রয়েছে, একটু বোঝার চেষ্টা করব। এই যে জিএসবি, জিএসবি মানে হচ্ছে গ্লো সাইন বোর্ড, যেটা ব্যাকলিট হয়, রাত্রিরে জ্বলবে, রাত্রে জ্বলবে। সিঙ্গেল সাইড মানে সিঙ্গেল সিঙ্গেল সাইড মানে সিঙ্গেল সাইড। আর মেট্রো ব্রিজ পিলার, এই যে যে মেট্রো দেখবে ওইখানে এরকম গেট টাইপের আছে, যার উপর দিয়ে মেট্রোটা গেছে, ঠিক। সেই গেটগুলোকে আমরা ব্র্যান্ডিং করতাম। সেরকম 6খানা আছে, দেখো, 5, 6, 3, 4, 1, 2। আর এইগুলো অন্য কারো নাকি? এগুলো হচ্ছে ড্রপ ডাউন, এ দেখো, ড্রপ ডাউন 20, আচ্ছা, ড্রপ আচ্ছা, ডাউন আচ্ছা, আচ্ছা, 21, সিঙ্গেল সাইড ড্রপ ডাউন আছে, আবার বোথ সাইড ড্রপ ডাউন আছে। মানে D70টা দুদিকের মুখ আছে, মানে এদিক থেকে লোকও দেখতে পাবে, এদিক থেকে লোক দেখতে পাবে। আর যেকোনো সিঙ্গেল সাইড মানে সে একদিকে শুধু সাইড আছে। এই যে এখন মেট্রোর যে ইয়েটা হলো, সেটা কোন জায়গাটা জানো? মেট্রো যেটা হয়েছে সেটা এর পরে হয়েছে। এর পরে হয়েছে। হ্যাঁ, আমাদের চিংড়িঘাটা ক্রসিং এর আগে অবধি। আমি বুঝতে পেরেছি ঠিক এর রাস্তাটা বুঝে পরেই গেছি। হচ্ছে মেট্রো। এটা হচ্ছে ওই ক্যাপ্টেন ভেরির দিক, কোথাও বাইপাস ধাবা পাবে, এই দেখো এনএক্স হোটেল, তারপরে রাইজিং গেস্ট হাউস, এই যে বাইপাস ধাবা। না না, আমি বলছি এই যে ক্যাপ্টেন দাবা, ক্যাপ্টেন এগুলো সব ভেরিটা। আছে অরুণ সাইনের? হ্যাঁ, হ্যাঁ, ক্যাপ্টেন ভেরির যে হোর্ডিং গুলো,
এটা কিন্তু ক্যাপ্টেন পুজোর জন্য করা। এটা পুজোর জন্য দেখবে ওখানে টাওয়ার হতো, টাওয়ার, আচ্ছা, বড়, আচ্ছা, বড় টাওয়ার। আচ্ছা, আচ্ছা। ওই টাওয়ার গুলো হচ্ছে এই মার্কিং করা আছে। বুঝতে পেরেছি। খুব আনফরচুনেট এটা লাস্ট বারে মমতা ব্যানার্জি একদিন ফ্লাইওভার থেকে নেমে নর্থ বেঙ্গল যাচ্ছিল এবং হুম, সেখানে লাক্স কোজির বিজ্ঞাপন লাগানো ছিল। ঠিক। তা লাক্স কোজির বিজ্ঞাপনেতে ওই নায়িকাটা ছিল, সে হাফ প্যান্ট পরে একটা ছবি দিয়েছিল। সেই ছবিটা ওনার অশ্লীল লাগাতে উনি সারা বাইপাসের সমস্ত বিজ্ঞাপন খুলিয়ে দেন। মানে ওই বিজ্ঞাপনটা? না যে শুধু ওই সবকিছুই? বিজ্ঞাপনটা নয়, সবকিছুই? গৌতমস থেকে শুরু করে গড়িয়া ঢালাই ব্রিজ অবধি যত বিজ্ঞাপন ছিল অ্যাক্রস বাইপাস সমস্ত খুলিয়ে দেওয়া হয়। কারণ তাতে আমাদের মতো এজেন্সি লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকা ঝাড় গেছে। তার আচ্ছা, বাসের এরকম ফেস স্ট্রাকচার করতে হয়েছে? এবং আমরা কার কাছে যাইনি। সত্যি মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া সবাইকার কাছে গেছিলাম। কেউ কিছু হেল্প করতে পারেনি। এবং বলেছিল যে মমতা ব্যানার্জির কাছে এইটা গিয়ে বলবার মতো পার্সন কেউ নেই। যেটা লাগিয়ে দেওয়া হোক। এবং এর জন্য প্রায় ৪০-৫০ টা পুজো কমিটি টাকা পায়নি। আ বা আমার তো গেছে যা যাওয়ার। কিন্তু আমার মতো আরও এজেন্সি আছে। আমি হয়তো অন্য জায়গায় কাজ করে ক্ষতটা শুকিয়ে নিতে পেরেছি। কিন্তু অনেক এজেন্সি আছে যারা শুধু বাইপাসেই কাজ করেছে। তারা কিন্তু তারা ক্ষতটা শুকোতে পারেনি। এবং এটার রিজন কিন্তু একটা, বিভিন্ন পুজো কমিটিকে টাকা ডিলে হওয়া, কিছু ঠিক। এজেন্সি টাকা দিতে পারল না। আরে ব্যানারই খুলে দিয়েছে। এটা কি কর এই বছরকার মানে এই ২০২৫ এর? ইয়েস। ২০২৫ এর ২৮ তারিখ থেকে পুজো ছিল। অ্যান্ড এই অ্যাকশনটা নেয়া হয়েছে ১৮ তারিখে। এমন একটা মোমেন্টে, যে মোমেন্টে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন ছিল এবং তুমি আর যদি দেখো প্রতিটা জিনিসে দেখবে আমাদের মার্কিং করা, হ্যাঁ, ইউকো হ্যাঁ। ব্যাংক, ডলার, জেকে মসলা, হিন্ট, পানবাহার, হ্যাঁ, নাইট্রো, এইচএমবি, এই টোটাল জায়গাটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম বিভিন্ন ক্লায়েন্টকে। হুম, হুম। তাদের থেকে আমরা অ্যাডভান্স নিয়েছি। ঠিক। সেই জিনিসগুলো তৈরি করেছি। আমাদের গোডাউনে পৌঁছে স্ক্র্যাপে বেচে দিয়েছি। ক্লায়েন্ট পয়সা দেয়নি কারণ লাগাতে পারিনি। পুজো কমিটি পয়সা নিয়ে নিয়েছে অ্যাডভান্স 50%, তারা বলেছে আমরা খরচা করে ফেলেছি, ফেরত দিতে পারব না। ঠিক, ঠিক। কর্পোরেশনে যখন আমরা বললাম, কর্পোরেশনের ম্যানেজাররা বলল, "আমাদের কিছু করণীয় নেই। এটা মেয়র থেকে অর্ডার এসছে।" এবং কেউ কিচ্ছু করতে পারল না। এরকম স্যাক্রিফাইসও করতে হয়েছে। কিছু করার নেই। তো এখন যখন অ্যাড সিলেকশন হয় তখন কি কিছু মাথায় মধ্যে রাখতে হয়? আমরা এখন এটাকে প্ল্যানে আছি যে আমরা এই প্রপোজালটা যদি কনসার্নড অথরিটি অ্যাপ্রুভাল দেয়, কে কনসার্ন অথরিটি? যে নতুন সরকারে যিনি কর্পোরেশনের দায়িত্বে আছেন, তাহলে কি প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট ওনাকে দিয়ে একবার অ্যাপ্রুভ না অ্যাপ্রুভাল? করালেও জোনটা, যে আমরা বাইপাসের ওপরে আমরা বিজ্ঞাপন লাগাতে পারবো কি পারবো না। না, না এইটা তো এইখানের বিজ্ঞাপনের জন্য হয়নি, বিজ্ঞাপনের কনটেন্টের জন্য হয়েছিল। হ্যাঁ, কিন্তু কনটেন্টটা অশ্লীল কে ডিফাইন আমি করবে? সেটাই বলছি। এটার জন্য তাহলে এখন কি পরিস্থিতি হবে এবার? এখন পরিস্থিতি, এর আগে ওই বিজ্ঞাপনটা কিন্তু অদ্ভুতভাবে, যে চলে। বিজ্ঞাপনটা মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিল অশ্লীল বলে, সেই বিজ্ঞাপনটাই কিন্তু সারা কলকাতায় অন্যান্য জায়গায় লেগেছিল। আচ্ছা। খুব সারপ্রাইজিংলি সেগুলো সরেনি তো কিন্তু। সেটা কি অরুণ সাইন বলে কিছু না, প্রবলেম? নট নেসেসারি। সেটা অনেক এজেন্সি করে থাকতে পারে। একটা আচ্ছা, ক্লায়েন্টের কাজ ৩-৪ টে এজেন্সি করে। ঠিক। সবাই তো সারা বছর ফলো আপ করে। ক্লায়েন্টও ২ জন ৪ জনকে ডিস্ট্রিবিউট করে কাজ। তো সেই একই ডিজাইন কিন্তু অন্য জায়গায় লেগেছে, সেটা সরেনি। কিন্তু মমতা ব্যানার্জির চোখে শুধু বাইপাসটা পড়েছিল। হুম, সেইজন্য সেটা সরে দিয়েছে। এবং আশ্চর্য আমি অফিসিয়ালসদের, যে হয়তো বিজ্ঞাপনটা ওই পার্টিকুলার বিজ্ঞাপনটার কথাই হয়তো বলেছে, আমি ডেফিনিটলি সিউর। হ্যাঁ, কিন্তু প্রশাসন পুরো শপে। বাইপাসটাকে খালি করিয়ে দিল। এন্টায়ার বাইপাস, রুবি, চিংড়িঘাটা, গৌতম, স্টেডিয়াম, সায়েন্স সিটি। আমরা এখন রাস্তায় যখন দেখতে পাই যে জকির যে এড গুলো আছে, সেই ক্ষেত্রে কোনো ভয় লাগে না? না, সেই ক্ষেত্রে ভয় লাগে না, কারণ ওই একটা প্রসঙ্গ বললাম, কোনটা কার কাছে অশ্লীল এটা ডিপেন্ড করে। অ্যাডভার্টাইজিং এর কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে, যেটা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা ডিফাইন করে রেখেছে। ঠিক। সেই গাইডলাইন্সটা মেইনটেইন করে বিজ্ঞাপনটা করলে কারোর কিছু বলার লিগ্যাল ক্ষমতা নেই সেই বিজ্ঞাপনটা রিমুভ করার জন্য। আচ্ছা, তাতে কিন্তু সমস্ত কিছু স্পেসিফাই করে দেয়া আছে যে এই লিমিটেশনে তার ভিজুয়ালস থাকতে হবে। সে কোনো সোসাইটির কোনো ক্লাসকে, কোনো সেগমেন্ট অফ পিপলকে হার্ট করতে পারবে না। এরকম প্রচুর নিয়ম আছে। ঠিক, ঠিক। তা সেই ডেফিনিটলি সেই বিজ্ঞাপনটা সেই নিয়মের মধ্যেই ছিল। এবং সেই বিজ্ঞাপনটা শুধু কলকাতা কেন, সারা সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষে চলছে।
তাহলে সেখানে তাদের অবজেকশন হলো না। আর এখানে আমাদের একটি মহিলার চোখে লাগলো বলে যে এরকম অশ্লীল বিজ্ঞাপন কেন লাগিয়ে রেখেছে পুজোর সময় বলে সমস্ত বিজ্ঞাপন খুলিয়ে দিয়ে আমাদের মতো এজেন্সির এবং ৪০ থেকে ৫০টা পুজো কমিটির ক্ষতি করে দিয়ে তিনি চলে গেলেন। আমার কিন্তু এতক্ষণ সন্দেহ হচ্ছিল। বিশ্বাস করুন যে আপনারা মমতাপন্থী বা টিএমসি পন্থী। কিন্তু তাহলে আপনি সত্যিই নন? আমরা প্রথম কথা বলি আমরা কোনো পন্থীই নই। আমরা বিজনেস করি, একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাই। যেভাবে মেলাগুলো পাওয়া যেত, না, মেলা বা যেভাবে হোটেল আগেও বলেছি যে মেলা যেগুলো হ্যাঁ, হ্যাঁ, পেতাম ভায়া হয়ে। সেগুলো কিন্তু আমরা আমাদের দক্ষতাতে পেয়েছি, আচ্ছা। না কারোর পার্সু করার জন্য পেয়েছি। বা আমাদেরকে কেউ আগ বাড়িয়ে এসে যে রাতুল এই কাজটা তুমি করো বলে আমার মুখের সামনে তুলে দিয়েছে। ওনার এজেন্সি কেউ ছিল যারা ওনার এজেন্সি ছিল তো, মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী বলেছে তো সেই এজেন্সির কথা, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কথা। যারা ৬৫০ কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে বসেছিল। নাম নেই কোনো? নাম আছে আমি জানি না। বুঝতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গলে যত প্রিন্ট যায় সব কি এই রুম থেকে বেরোচ্ছে? না, আমাদের হোর্ডিং বা আমাদের হ্যাঁ, কাজের যে হ্যাঁ, আমি প্রিন্ট ওটাই বলছি। হচ্ছে। বা মানে পুজোর নর্থ বেঙ্গলও যাচ্ছে যখন, এখান থেকে প্রিন্ট হয়ে ট্রান্সপোর্টে চলে যায়। ট্রান্সপোর্টটা মানে কি বাস নিজেদের? ফাসে চলে ও গেল, সব বাইরে চলে যায়। কোয়ান্টিটি থাকলে ট্রাকে ছোট গাড়িতে চলে গেল। ঠিক, এই দুটো ফ্লেক্স প্রিন্টিং মেশিন, ওটা ভিনাইল, এটা আবার ল্যামিনেশন হয়। ঠিক। এই এখনকার যুগে কখনো পরিবেশবিদদের সঙ্গে কখনো ক্ল্যাশ হয়নি? এগুলো তো প্রবলেমেটিক। আপাতত হয়নি, কিন্তু আমরাও চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই পিভিসি ফ্লেক্স মেটেরিয়াল থেকে কাপড় বা ক্লথ প্রিন্টিংটা এখন এসছে মার্কেটে, কিন্তু খুব কস্টলি বলে সবাই অ্যাফোর্ড করতে এখন পারে afford না। করতে পারেন। ওটা আস্তে আস্তে যত রিজনেবল হবে তত হয়তো সেই মিডিয়াটা আস্তে আস্তে লোকে অ্যাবজর্ব করবে। কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনমাস বডিতে নিয়ম আছে, তারা এই ফ্লেক্স ইউজ করে না। আচ্ছা, যেমন আচ্ছা। একটা এক্সাম্পল, আইপিএল এতে ইনডোর স্টেডিয়ামেতে ফ্লেক্স ইউজ হয় না, ওখানে কাপড়ই দিতে হবে এবং তো তার সেই জন্য কাপড় কি প্রিন্ট হয়? প্রিন্ট হয় তো। আচ্ছা। একটা পার্টিকুলার কাপড় আছে যেটা প্রিন্ট হয় এবং সেটা শুধুমাত্র ইনডোর স্টেডিয়ামে ইউজ হয়, বাকি সবাই ফ্লেক্স লাগায়। ওটার বুঝতে পেরেছি। রেটটা বেশি কিন্তু সেটা ক্লায়েন্টরা দেয়। সেটা কি এখান থেকে হয় প্রিন্ট? সেটা এখান থেকে প্রিন্ট হয় না, কিন্তু আমি বলছি কাপড় প্রিন্ট হবে এখানে? হ্যাঁ, ও সব টেকনোলজি আছে কিন্তু একদম, একদম। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাইছি যে কখনো এরকম মনে হয় যে কলকাতাটাকে আমি একটু বেশি মুড়িয়ে দিয়েছি ফ্লেক্স আর ব্যানারে ও সৌন্দর্যটা নষ্ট করে ফেলেছি? আমি সেটা ভাববো কেন? আমার তো ১৯০টা হোর্ডিং। বাকি যাদের ৩০০-৪০০ টা তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় না? তারা বেশি মুড়িয়ে দিয়েছে। ছোট থেকে শুরু করি আমি তাদের কাছেও যাব। মানে কারুকৃত? অনেক কোম্পানি আমি অনেক আছে। কোম্পানির কাছেই যাব এটা জিজ্ঞেস করতে। তখন মনে হয় না যে আমি একটু বেশি মুড়িয়ে দিলাম? এখন লোকে কলকাতাটাও তো বড় হয়েছে, অনেক এক্সটেন্ডেড হয়েছে। নিউ কলকাতা, নিউ টাউন, এই জায়গাগুলো সাবাবস গুলো আস্তে আস্তে কলকাতার মধ্যে কানেক্টেড হচ্ছে। তো অটোমেটিক্যালি হোর্ডিং সংখ্যা তো বাড়বে। হ্যাঁ, ডেফিনিটলি একটা জিনিস ঘটনা যে এখানে অনেক ইল্লিগাল হোর্ডিং এর ব্যাপার আছে। আচ্ছা। ইল্লিগাল বিল্ডিং এর মতো হয়তো আমরা কলকাতা শহরে যদি ৫০০ হোর্ডিং দেখি, দেখা যাবে তার মধ্যে হয়তো ৫০টা হোর্ডিং ইল্লিগাল আছে। 10% 15% ইল্লিগাল হোর্ডিং। সেটা যদি খালি হয়ে যায়, তাহলে হয়তো জায়গাটা আরেকটু পরিষ্কার হবে। সেই ইল্লিগালটার কি ট্যাক্স পাচ্ছে না? সেই ইল্লিগালটা ট্যাক্স পাচ্ছে না। তাহলে কে লাগাচ্ছে এটা? এটা কিন্তু কোম্পানি? ইল্লিগালের টাকাটা আ বিভিন্ন রকম লোকজন ছিল তারা পেত। এরকম হয়? তারা এখন শ্রীঘরে ঘুরছে। না, না এরকম বলুন না। কারণ লিমিটেড মানুষ শ্রীঘরে ঘুরছে তো। তো লিমিটেড মানুষকে সিলেক্ট হয়ে যাবে তাই। এটা কি ওয়ার্কশপ? এটা আমাদের কারখানা। এই কারখানাতে আমরা যখন দেখি যে এগুলো তো ব্যানারের কাজ হচ্ছে হোর্ডিং এর ওই গ্লোসাইন বোর্ড গ্লোসাইন। যে সাইনেজ ফাইনেজ হয় সেইগুলো। একটা ইভেন্ট হয়ে যায় যখন, হুম। তখন সেই ওয়েস্টেজ গুলো কি হয়? সেই ওয়েস্টেজ গুলো কিছুটা রিসাইকেল হয়, যেটা আমি বাঁচাতে পারলাম। ঠিক। কিছুটা স্ক্র্যাপ হয়ে যায়। এই হচ্ছে স্টোরি। কিছুটা ফ্লেক্স আবার গুলো? পার্টিরা ফ্লেক্স গুলো আমরা বিক্রি করে দিই। সেই ফ্লেক্স গুলো থেকে কিছু লোক আছে যারা এই পুরোনো ফ্লেক্স গুলোকে কেনে। তারা এগুলো বিভিন্ন গ্রামে গিয়ে না তিরপল হিসেবে বিক্রি করে। বুঝতে তিরপলের দামটা অনেক বেশি, এটার দামটা অনেক কম। আচ্ছা। বাট ১-১.৫ বছরের জন্য বাড়ির ছাদটা বেঁচে গেল। মানে অন্ততপক্ষে রিসাইকেল হচ্ছে এটা। রিসাইকেল হচ্ছে মোস্ট অফ দ্য পার্ট। বাহ! কিছু তো ভ্যাটে যাচ্ছেই। বাট লোক আছে যারা ফ্লেক্সটাকে এনে মাসে আমরা জমিয়ে রাখি। ওরা এসে মাসে ১ দিন করে এসে মাল নিয়ে চলে যায়। তো ভ্যাটে গেলে তাদের তো অনেক বড় ক্ষতি। ভ্যাটে কিছু টু সাম এক্সটেন্ট যাচ্ছে ছোটখাটো ফ্লেক্স গুলো। ঠিক।
কিন্তু যেগুলো বড় হোর্ডিং এর ফ্লেক্স, যেটা মেজর পার্ট, সেগুলো কিন্তু মোস্টলি রিসাইকেল হয়ে আমরা যাচ্ছে। যতটা জানি এটা কিন্তু মানে এটা কি বলে মাটির সঙ্গে মিশে যায় না এটা, তাই না? ফ্লেক্সটা হয়তো বলছি ওটাকে রিসাইকেল করে ব্যাগ হচ্ছে, লোকে হ্যাঁ, ওইভাবে বাড়ির করছে। ছাদে লাগাচ্ছে, পেতে বসছে হ্যাঁ, গ্রামাঞ্চলে, বুঝতে ঠিক, পারলে তো? বুঝতে পেরেছি। সেই ব্যবহার ওইটা হয়ে যায়। তো এখানে মেইনলি হোর্ডিং, গ্লুসাইন, এখানে হোর্ডিং, গ্লোসাইন, আমাদের ফেব্রিকেশন যে কথাটা বলছিলাম, প্লাই ওয়ার্ক, কাট আউট বানানো, ঠিক, ঠিক। হ্যাঁ, আমাদের স্টল প্যাভিলিয়নের কাজ হয়, সেইগুলো এখানে তৈরি হয়। যখন পুজোর সময় হয় তখন ব্যানার তৈরি হয়। ঠিক। সেই স্পেসটা নিয়ে এটা টোটাল কতজন ইয়ে রয়েছে মানে আমাদের ওয়ার্ক সেটআপ মানুষ? এন্টার অফিস সব মিলিয়ে সব অরুণ মিলিয়ে সাইন 82 অ্যাট 82। প্রেজেন্ট। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি, ধরো তুমি এই কর্পোরেশনের একটা এমআইসির এই দায়িত্ব, অ্যাডভার্টাইজমেন্টের দায়িত্ব যদি তোমাকে দেয়া হয়, তোমার মতে কি মনে হয় যে এই প্রবলেমগুলো রয়েছে আমাদের, আমরা তো জানি না, কি প্রবলেম রয়েছে যেগুলো শুধরালে ভালো হয়? মানে এই প্রসঙ্গতে আমার মনে হচ্ছে একটা কথা বলি তোমায়, যে তুমি বলছো যে চোরেদেরকে বলছো তোমাকে ইন্সপেক্টরের দায়িত্ব দিচ্ছি, কি প্রবলেম হয় তুমি সেটা সলভ করো। তো ডেফিনেটলি এরকম অপরচুনিটির কথা কোনোদিন আমি ভাবিনি, ঠিক, কিন্তু হ্যাঁ, যদি কখনো এরকম সুযোগ হয় ঠিক। নিশ্চয়ই আমরা বাইরের দেশে গেছি, দুবাই গেছি, সিঙ্গাপুর গেছি, সেখানে গিয়ে দেখেছি কত সিস্টেমেটিক ওয়েতে আউটডোর অ্যাডভার্টাইজিংটা আছে, কত সৌন্দর্যটাকে একদমই। মেনটেন করে আউটডোর অ্যাডভার্টাইজিংটা আছে। টু সাম এক্সটেন্ট আমাদের কিছু শহর দিল্লি ফিল্লিতে এগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, ঠিক, কিন্তু সেগুলো হতে সময় লেগেছে এবং কোনো না কোনো সরকারকে তার ইনিশিয়েটিভ নিতে হয়েছে। তাতে হয়তো গভর্নমেন্টের রেভিনিউ কিছু কমেছে, কিন্তু এই যে তুমি কথাটা বললে ক্লাটার হয়ে গেছে ঠিক, শহরটা, ঠিক। সেই জায়গা থেকে কিন্তু কলকাতা শহর বেরোবে। আরো সুন্দরভাবে বিজ্ঞাপন হবে, যেটা মানুষ দেখতে ভালো লাগবে, যেটা কলকাতা শহরের ঐতিহ্য সৌন্দর্যটাকে সিঙ্ক্রোনাইজ করে বিজ্ঞাপন হবে। আমরা পুজোতে ক্লায়েন্টদের বলি যে, "ক্লায়েন্ট, তুমি নিজের থিমে, নিজের কনসেপ্টে যেও না। পুজোটা যে থিমে হচ্ছে, সেই থিমের সঙ্গে নিজেকে সিঙ্ক্রোনাইজ করো। তবে কিন্তু ক্লায়েন্টের অডিয়েন্সের কাছে বিজ্ঞাপনটা রেজিস্টার্ড হবে। আর আমি যদি ওই ৪ টে ব্যানার লাগিয়ে দিলাম একদম। ভিড়ের মধ্যে, তাহলে সেটা হবে না।" সমস্যা কি রয়েছে? মানে অ্যাকচুয়ালি সমস্যা তো আছে। সেই সমস্যাগুলো যদি লোকেট করে দাও, হুম। তাহলেই অর্ধেক সমাধান হয়ে যাবে। মানে সমস্যা এই যে বললাম যে কিছু ইল্লিগাল হোর্ডিং আছে, যেগুলো কর্পোরেশনের দেখা উচিত বা যে দায়িত্ব থাকবে তার দেখা উচিত। এছাড়া হোর্ডিং এর ক্ষেত্রে কোনো সাইজ রেস্ট্রিকশন আমাদের কলকাতা শহরে নেই। কেউ যদি চায় ১০০ ফিট, ১৫০ ফিট, ২০০ ফিট বড় হোর্ডিং করে করতে দিতে পারবে। পারে। তার কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু সেটা কি এটা থাকা দরকার? সেটা থাকা দরকার তো। কারণ আজকে আমি একটা ১০০ ফুটের হোর্ডিং করে দিলাম, তার সঙ্গে যে ডিজাস্টারটা আমি নজরআন্দাজ তো করতে পারি না। যে ১০০ ফুট হোর্ডিং বোম্বেতে ইনসিডেন্ট হয়েছে। ১০০ আমরা ফুট দেখেছি। দেখেছি। সেখানে ১৪ জন লোক মারা গেছে। ঠিক। তো আমরা যদি সেই গাইডলাইন, দিল্লিতে এর আগে একটা ইনসিডেন্ট হয়েছিল আজ থেকে ১০-১৫ বছর আগে। একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল, স্কুল বাস। তার ড্রাইভারকে যখন ধরা হয়েছিল, তো ড্রাইভার বলেছিল যে হোর্ডিংটার দিকে তাকিয়ে আমি অ্যাক্সিডেন্টটা করেছি। এবং এক রাতের মধ্যে শীলা দীক্ষিত সমস্ত দিল্লির হোর্ডিং খুলিয়ে দিয়েছিল। তারপরে বহু বছর দিল্লিতে আউটডোর হোর্ডিং বলে কিছু ছিল না। আচ্ছা। তারপরে আস্তে, আস্তে সিস্টেমেটিক ওয়েতে জোন ওয়াইজ লিমিটেশন রেখে, সাইজ রেস্ট্রিকশন রেখে ইমপ্লিমেন্ট করেছে। এখন দিল্লিতে অনেক হোর্ডিং আছে, কিন্তু একটা হোর্ডিংও কেউ বলবে না ক্লাটার করে দিয়েছে। সমস্ত হোর্ডিং এ একটা ইউনিফর্ম সাইজ করা আছে, জোন করা আছে, এর বাইরে যেতে পারবে না। প্রাইভেট হোর্ডিং কমপ্লিটলি বন্ধ, কারোর বাড়ির ছাদ কেউ ভাড়া দিতে পারবে না। এরকম রেস্ট্রিকশন কিন্তু আস্তে, আস্তে যেমন দিল্লিতে ইমপ্লিমেন্ট হয়েছে, হতে পারে কালকে কলকাতাতেও কলকাতায় আছে। ইমপ্লিমেন্ট হবে। তবে ডেফিনিটলি আমরা আমাদের ব্যবসায়িক দিক থেকে আমরা চাই যাতে সমস্ত কিছু লিগ্যাল প্রসেসে হয়, সবাই ইকুয়াল অপরচুনিটিস পায়। ছোট কোম্পানিরা যাতে বড় কোম্পানিদের বড় অ্যামাউন্টের ট্যাক্স দিচ্ছে বলে তারা মরে যাচ্ছে, সেই সুযোগটা যাতে, সেটাও যেন কর্পোরেশন দেখে যে ঠিক। ছোট, কারণ বম্বে, দিল্লির অনেক বড় কোম্পানি আসছে। রিসেন্টলি ইনসিডেন্ট হয়েছে যে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, থিয়েটার রোডের একটা জাংশনে, যেখানে গভর্নমেন্ট বছরে ৩-৪ কোটি টাকা ট্যাক্স পাচ্ছিল, সেটা টেন্ডার হওয়াতে বম্বের কোম্পানি ১৭ কোটি টাকা দিচ্ছে বছরে, ঠিক, ওইটুকু জোনে। ঠিক। তো যদি এইরকম গভর্নমেন্ট করতে থাকে, তাহলে কলকাতার ছোট এজেন্সিগুলো তো একদিন বিলুপ্ত হয়ে যাবে। সেটাই। সবাই বম্বে, দিল্লির এজেন্সির ওপর বেস থাকবে।
সেটাকেও ইকুয়ালি কিন্তু সরকারের দেখা উচিত। ঠিক। তো এই নিয়মকানুনগুলো থাকুক, তাতে কিছু অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি জোন করেছে। সেটা আরো যেটুকু দরকার, যেখানে, যেখানে মনে হচ্ছে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেশি হয়ে গেছে, সেগুলোকে একটু খালি করা দরকার। এছাড়া কিন্তু আউটডোর ইন্ডাস্ট্রিতে খুব একটা কোনো প্রবলেম কিছু নেই। কোনো সমস্যা কিন্তু অ্যাজ সাচ নেই। আচ্ছা, পুজো ইন্ডাস্ট্রিতে? পুজো ইন্ডাস্ট্রিতে সমস্যা কিছু নেই। পুজো ইন্ডাস্ট্রিটা খুব ভালো। আমি খুব ভাগ্যবান যে আমি একটা এরকম ইন্ডাস্ট্রি, এরকম একটা আ অপরচুনিটির মধ্যে নিজেকে পেয়েছি। আমার ঠিক, ঠিক। চ্যালেঞ্জিং কাজ ভালো লাগে। নতুন, নতুন লোকেদের সঙ্গে কথাবার্তা, পুজোতে গিয়ে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাই। সেগুলো আমার মাথায় ঘোরে, এই ক্রিয়েটিভের সঙ্গে কিভাবে ক্যাম্পেইনটাকে ইনক্লুড করা যায়। ইনক্লুড করব, সেটা একটা থট প্রসেস। সেই ঠিক। ভাবনা চিন্তাটা করতেও ভালো লাগে। বাহ! তো যদি নিজের প্রফেশনটা নিজের হবি হয়ে যায়, তার থেকে আনন্দ করার কিছু নেই। আর টু বি ভেরি অনেস্ট, আমার কাছে আমার হবিটা আমার প্রফেশন। আমার শেষ প্রশ্ন, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট অ্যানামরফিক স্ক্রিন যখন লাগানোর কথা ভাবা হলো, দুটো দুটো প্রশ্ন, সেটা হচ্ছে ওই লোকেশনটাই কেন বাছা হলো দেশপ্রিয় পার্কের? আর কতটা চ্যালেঞ্জিং ছিল ওই টেকনোলজিটাকে এখানে আনার? অ্যানামরফিক টেকনোলজিটা এর আগেও কলকাতায় এসছে, কিন্তু সেটা পার্মানেন্ট নেচারে কেউ করেনি। বিভিন্ন ইভেন্ট বা পুজোর ক্ষেত্রে তারা ঠিক, ছোট, ছোট স্ক্রিনে লাগিয়ে সেটা করেছে। ঠিক। পার্টিকুলারলি ওই লোকেশনটার ইম্পোর্টেন্স এটাই যে অ্যানামরফিক স্ক্রিন হতে হলে সেই স্ক্রিনটাকে এল বা জে শেপে ঠিক, হতে হবে। ঠিক। তো আমাদের এমন একটা লোকেশন দরকার ছিল যেটা কলকাতার মোস্ট প্রাইমও হবে এবং আমি এল বা জে শেপটা পাবো, যেটা আমি ওখানে পেয়েছি। দেশপ্রিয় পার্ক ইজ ওয়ান অফ দ্য সাউথ কলকাতাস মোস্ট প্রমিনেন্ট ক্রসিং। তো আমার কাছে এই ইকুয়েশনটা ২ এ ২ এ ৪ হয়ে গেছে এবং ডেফিনিটলি আমরা এলইডি স্ক্রিনের প্রজেক্ট, আমাদের কাছে এটা ১ম। অলরেডি কলকাতা শহরে কিন্তু অন্য কোম্পানির ২ টো ৪ টে ৬ টা করে এলইডি স্ক্রিন লেগে গেছিল। মানে সিম্পল এলইডি স্ক্রিন না সিম্পল এলইডি ওইটাই? স্ক্রিন, সিম্পল এলইডি স্ক্রিন, সিম্পলটা? সিম্পলটা। কিন্তু আমাদের সেটাতে এখনো স্টেপ ইন করা হয়নি। তো আমরা হঠাৎ করে একদিন প্ল্যানিং হলো, আমাদের কাছে অপরচুনিটি এলেও ওই জায়গাটাতে এই হোর্ডিংটা করার। আমরা সেটা গিয়ে কথাবার্তা বলে যখন আমরা ফাইনাল করলাম, তখনও কিন্তু আমরা জানি না ওখানে অ্যানামরফিক লাগাবো। তারপরে যখন জায়গাটা আইডেন্টিফাই করে দেখা গেল যে এটা এল শেপ পাওয়া যাচ্ছে, ঠিক, ঠিক। তখন আমাদেরই একজন কনসালটেন্ট বলল, "ভাই তোমরা এইটা ট্রাই করো।" আমরা কি করলাম, ওটার ভিডিও করে মক আপ করে দেখলাম। ফাটাফাটি দেখতে লাগলো। একটা বড় ইনভেস্টমেন্ট, বড় প্রজেক্ট এবং এত বড় স্ক্রিন সারা ভারতবর্ষে কোথাও নেই। এটা ছেড়ে দিন। ওয়ান অফ ইটস কাইন্ড ইন প্যান ইন্ডিয়া। এত বড় লার্জেস্ট অ্যানামরফিক স্ক্রিন। তো হ্যাঁ, ডেফিনিটলি অনেক টাকার খরচা হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে এবং আমরা ১ম দিন থেকেই চেয়েছিলাম যে এটাকে খুব সিলেক্টিভ প্রিমিয়াম ক্লায়েন্টসদেরকেই অফার করব। এটা সবাইকার জন্য নয়। ঠিক। যেমন মার্সিডিজ, BMW গাড়ি সবাইকার জন্য নয়, তেমনি এই স্ক্রিনটাও ইজ নট ফর এভরিওয়ান। যে ওটা অ্যাফোর্ড করতে পারবে সেই করবে, যে পারবে না ঠিক আছে, নো প্রবলেম। তুমি দেখো, কোনো অসুবিধা নেই। ঠিক। তো আমরা এটা ১৪ই আগস্ট রাত্রির ১২ টার সময় এটা স্টার্ট করেছিলাম এই লাস্ট ইয়ারেতে। ১ বছর এখনো হয়নি। বাট টাচ উড আমরা তো সাফিসিয়েন্ট বিজনেস করছি। হুম। এভরিথিং ইজ গোইং ফাইন। তো আমাদের কাছে এই রেটস নিয়ে বা অ্যাফোর্ডেবিলিটি নিয়ে প্রবলেম নয়। হ্যাঁ, ডেফিনিটলি অনেক ক্লায়েন্ট এটা করছে, তারা ১ মাসের ক্যাম্পেইন না করে তারা ১৫ দিন, ২০ দিনের ক্যাম্পেইন করছে। তাহলে প্রপোর্শন রেটটা কম হচ্ছে। ওই তো তো এখানে যেমন এমনি সিম্পল ফ্লেক্স এর ক্ষেত্রে প্রবলেম, এক্ষেত্রে কোনো বৃষ্টির সময় বা ঝড়ের না, সময় না, প্রবলেম হয় এটা না? টেকনোলজিটা ওরকম সব ওরকম পাচ্ছি। ওয়াটারপ্রুফ প্যানেল আছে। আর আমরা আমাদের ল্যাপটপ থেকে বসে, বসে ক্রিয়েটিভ আপলোড করি, চেঞ্জ করি, কোনো ও, এখান অসুবিধা থেকে নেই। হয়ে যায় এটা? হ্যাঁ, রাতুল দা, থ্যাংক ইউ। মানে এত ইনফরমেশন, এত ডিটেইল শুধু আমার জন্য না। আশা করছি দর্শকরা যখন আবার গাড়ি নিয়ে বেরোবে, তখন এই হোর্ডিং গুলোর পিছনে কি হয় সেটা দেখবে, সেটা সেটা অবশ্যই নজরে মানে থাকবে। নজরে থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।